শাহিদের জ্বরটা ২ ঘন্টার মধ্যেই আর হেলাফেলা করা গেল না। সময়ের সাথে সাথে তার গায়ে জ্বর বসত গড়তে শুরু করলো। সাব্বিরের পক্ষে আর সম্ভব হলো না শাহিদকে একা ছাড়ার। সে তখনই শাহিদকে নিজ কাঁধে ভর করিয়ে গাড়িতে উঠিয়ে দিল। ভাগ্যিস আজ শাহিদ বাইক আনেনি। ইসমাত তখনই বাড়ি ফিরে গেছে। তাই সাব্বির রমজান সাহেবকে কল করে জানালো অতি দ্রুত যেন তাদের পারিবারিক ডাক্তার পাঠায় শাহিদের ফ্ল্যাটে। ৮ ঘন্টার রাস্তায় জ্যাম ঠেলে ৪৫ মিনিটেই ওরা পৌঁছে যায়। শাহিদ মাথা চেপে প্যাসেঞ্জার সিটে বসা। তাকে দুর্বলতা পুরোপুরি গ্রাস করতে পারেনি। রোগ প্রতিরোধ ক্ষমতা তার বরাবরই বেশি, কিন্তু এই জ্বর যেন তাকে কাবু করে উঠে পড়ে লেগেছে। সাব্বির আরও শাহিদকে ধরতে চাইলে শাহিদ বাধা দিল। আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ বলে শাহিদ টলতে টলতে লিফটের সামনে চলে গেল। সাব্বির তাকে একা ছাড়ল না। অ্যাপার্টমেন্টের সামনে এসে সাব্বিরই কলিং বেল চাপল। কিছুক্ষণের মধ্যে ইসমাত এসে দরজা খুলল। শাহিদ তখন চোখে সব ঘোলা দেখছে। সে কোনো মতে ইসমাতের পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। পরপর বিছানায় ধপ করে কিছু পড়ার শব্দ হলো। নিশ্চয়ই শাহিদ শুয়ে পড়েছে। ইসমাত শাহিদকে টলতে দেখে ভেবেছিল মদ টদ খেয়েছে, কিন্তু শাহিদ যখন পাশ কাটিয়ে গেল তখন শাহিদের পারফিউমের ঘ্রাণ ছাড়া ওসব আবদের কোনো গন্ধ পায়নি। প্রশ্নসূচক নজরে সাব্বিরের দিকে তাকাতে সে নিচ থেকে বলল, শাহিদের অনেক জ্বর ভাবি। সম্ভবত আজকে বিড়ালের কারণে কোনো কিছু হয়েছে। রমজান আঙ্কেলকে বলেছি ডক্টর পাঠাতে, একটু খেয়াল রাখবেন ওর। জ্বর হলে কেমন নাজুক হয়ে যায়। ইসমাত শুধু মাথা নাড়ায়। সাব্বির আবার বলল, আগামী মাসে আমার বড় ভাইয়ের বিয়ে, সেজন্যই আম্মুরা ইদানিং শপিং শুরু করেছে। আপনাকে জানিয়ে দিলাম ভাবি, অবশ্যই শাহিদের সাথে আসবেন। আমি জানি এই ছেলে আপনাকে জানাবে না, তাই আমি আপনাকে বলে দিলাম। এটা আপনার ছোট ভাইয়ের আবদার, প্লিজ না করবেন না ভাবি। ইসমাত এবারও কোনো প্রকার প্রতিক্রিয়া জানালো না। তার কেন যেন শাহিদের বন্ধুদের প্রতি কোনো প্রকার আগ্রহ নেই। তবু সাব্বিরকে তার ভালো লেগেছে। এই ছেলে পুরোপুরি শাহিদের মতো না। সে কথাবার্তায় সৌন্দর্য তা চালু আছে। এজন্য ছোট করে বলল, চেষ্টা করব। সাব্বির ইসমাতের কথা শুনে খুশি মনেই দরজা থেকে চলে যায়। ইসমাত ভিতরে আসতেও বলতে পারল না। তার মাথায় ঘুরপাক খাচ্ছে সকালের ঘটনা। সে তো তাড়াহুড়োর চক্করে রিকুকে খাঁচার বাইরে রেখে গিয়েছিল। এর মানে রিকু শাহিদের সাথে কিছু করেছে। এই দুজনের তো আবার সাপে নেউলে সম্পর্ক। ইসমাত কপালে হাত দিল। তার শাশুড়ি যদি কোনোভাবে জানতে পারে তার ছেলের এই দশার কারণ ইসমাত, তবে তাকে তিনি ভম্ব করে দিবেন। ইসমাতের মনে হলো তার গলায় কাটা বিঁধেছে। বারবার নিজেরই কেমন লাগছে। সে রুমে গিয়ে দেখল শাহিদ বিছানায় পড়ে আছে। হুডি পরা সত্ত্বেও মৃদু কাঁপছে। পায়ের জুতোটাও খুলতে পারেনি বেচারা। ইসমাত একবার ভাবলো ঠিকই হয়েছে, সব তার সাথে বেয়াদবি করার ফল। কিন্তু পরক্ষণে আবার রিকুকে ছেড়ে যাওয়ার আত্মগ্লানি এবং দায়িত্ব তাকে মুখ ফিরিয়ে দিতে পারল না। না চাইতেও সে এগিয়ে আসলো। শাহিদের পায়ের জুতো জোড়া খুলে দিল। পরপর শাহিদকে কিছুটা টেনে হিঁচড়ে বালিশে শুয়ে দিল। তার শাহিদকে ধরতে কেমন যেন বাজছে, কিন্তু কিছু করার নেই। এই ফ্ল্যাটে ইসমাত ছাড়া আর কেউ নেই এই মহারাজের দেখভাল করতে। শাহিদ আগেও দুবার জ্বর ঠান্ডায় পড়েছিল, কিন্তু এবারের মতো বেহুশ হওয়ার মতো অবস্থা হয়নি। শাহিদ কখনোই তার অসুস্থতার ব্যাপারে বলা বলি পছন্দ করতো না। এজন্য ইসমাতও কখনো জানতে পারেনি। এবার জেনেছে, কিন্তু শাহিদ সেই অবস্থায় নেই যে ইসমাতকে তাড়িয়ে দিবে। এই প্রথমবারের মতো ইসমাতের কপালে ভাঁজ পড়ল শাহিদের চিন্তায়। কম্পিউটার গায়ে জড়িয়ে দিয়ে সে তাপমাত্রা মাপল। থার্মোমিটারে ১০২ ডিগ্রি। ইসমাত আঁতকে উঠল। শাহিদের তখনও হুঁশ নেই। মৃদু করে কাঁপছে। কিছু সময়ের ব্যবধানে শক্তপোক্ত চেহারা বড্ড করুণ দেখাচ্ছে। এত অসহায় শাহিদকে ইসমাত কখনো কি দেখেছিল? কলিং বেল বাজলো। নিশ্চয়ই ডাক্তার এসেছে। ইসমাত তার নিজের পরিহিত ড্রেস ঠিক করতে করতে চলে গেল দরজা খুলতে।
দরজা খুলতেই দেখলো রমজান সাহেব ডাক্তারকে নিয়ে দাঁড়ানো। উনি ডাক্তারকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ডক্টর ইসমাতের থেকে জেনে নিল জ্বরের তাপমাত্রা। জ্বরের ঘোরে শাহিদ দুবার হাসি দিল। বোঝা গেল সর্দিও লেগেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, খুব সম্ভবত ভাইরাস জ্বর। 2 দিন রেস্টে থাকুক, ওষুধ, বিশ্রাম আর সেবা যত্নের মধ্যে থেকে দেখেন জ্বর নামে কিনা। যদি 2 দিনেও না কমে তাহলে হসপিটালে নিয়ে যাবেন। ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন করে রমজান সাহেবের হাতে দিলেন। সে রাতে রমজান সাহেব ওষুধপত্রের পাশাপাশি ফলমূল আর খাবারের বিভিন্ন উপকরণ কিনে নিয়ে গেলেন। ইসমাত রমজান সাহেবকে দিয়ে শাহিদের কাপড় চেঞ্জ করালো। এখন শাহিদের গলা গাল মুছে দিচ্ছে সে। গায়ে সাধারণ টি শার্ট জড়ানো তার। ভাগ্যিস আগে থেকেই সে স্যুপ রেখেছিল, এজন্য আর রান্নাঘরে ছুটোছুটি করতে হয়নি। রমজান সাহেব যাওয়ার আধ ঘন্টা পরই মাহফুজ সাহেব কল দিলেন। শ্বশুরের কল পেয়ে ইসমাত সালাম দিল। ওপাশ থেকে বিচলিত গলা শোনা গেল, শাহিদের এখন কি অবস্থা? খাইয়ে ওষুধ দিব বাবা? আমার ছেলেটার পাশে থেকো মা। তোমার আম্মা তো অসুস্থ, নয়তো নিয়ে যেতাম। অসুস্থতার কথা শোনার পর থেকেই কেমন অস্থির হয়ে আছে। আম্মাকে চিন্তামুক্ত থাকতে বলুন বাবা, আমি সব সামলে নেব। তুমি আগামী কয়েকদিন অফিসে এসো না। বাসা থেকে শাহিদের খেয়াল রাখো। অফিসের থেকেও আমার ছেলের জীবনের মূল্য বেশি। আমি আগামী কাল আসবো। জি আচ্ছা। ডক্টর কি কি ওষুধ দিয়েছে সে সব শুনে মাহফুজ সাহেব মোবাইল স্ত্রীর কাছে হস্তান্তর করলেন। জ্বর হলে কিভাবে শাহিদের সেবা করবে সে সম্পর্কে সাহেলা বেশ কিছু টিপস দিলেন, অথচ তার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইফরা প্রায়ই অসুস্থ হতো, তখন সেই বোনের খেয়াল রাখত। ইসমাত দীর্ঘশ্বাস ফেলে শাহিদকে ধীরে ধীরে সুপ খাইয়ে দিল, পরপর ওষুধটাও। যখন আবারও শাহিদকে শুয়ে দিল তখন শাহিদ তার হাত চেপে ধরল। বিড়বিড় করে জ্বরের ঘরে বলছে, আই নিড স্পেস। ইসমাত তাকালো শাহিদের দিকে। তার চোখ বন্ধ, স্পেস আছে, আবার হাতও শক্ত করে ধরে আছে। পাগল নাকি ছেলেটা? আবারও তাকালো তাদের মুষ্টিবদ্ধ হাতের দিকে। এ প্রথম হয়তো শাহিদ তার হাতটা এভাবে ধরেছে। অস্বাভাবিক হলেও এটাই সত্যি। শাহিদ বা ইসমাত কখনোই কেউ কারো হাত ধরেনি। বাইরের কারো কাছে হয়তো এটা অবিশ্বাস্য লাগতে পারে শুনতে। শাহিদ আই নিড স্পেস করতে করতে ঘুমিয়ে গেল। ইসমাত হেসে বলল, স্পেসও চাইছো আবার আমাকেও ছাড়ছো না? এত অদ্ভুত কেন তুমি? ইসমাতেরও যে কখন চোখ লেগে গেল কে জানে। কয়েক ঘন্টা বাদে শাহিদ তাকালো। পাশ ফিরে দেখলো ইসমাত তার বিছানার উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। শাহিদ তার কপালে শুকনো কাপড়ের মতো কিছু অনুভব করে কপালে হাত দিল। জলপট্টিটা প্রায় শুকিয়ে গেছে। আবারও তাকালো ইসমাতের দিকে। শাহিদ অস্পষ্ট স্বরে বলল, ডোন্ট টেল মি। আপনি আমার টেক কেয়ার করছেন? আনবিলিভেবল। ইসমাত তখনও ঘুম যেন সেও বেশ ক্লান্ত। শাহিদ কয়েক পলক তাকিয়ে গায়ের টি শার্টটা খুলে ফেলল। ঘামে এখনো তার টি শার্ট ভেজা। দুরিতা ছুঁড়ে মেরে আবার ইসমাতের দিকে তাকালো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। শাহিদের জানা নেই সে কতক্ষণ জেগেছিল। আর সে এটাও জানে না ইসমাত কেন তাকে করুণা করছে। সে ইসমাতকে ডাকলো না। আবারও শুয়ে পড়ে ইসমাতের দিকে পিঠ দিয়ে। অতিরিক্ত নড়াচড়া ইসমাতের ঘুম ছুটে যায়। পিট পিট করে তাকাতেই শাহিদের চওড়া কাঁধ আর বড়সড় পিঠটা মুখের সামনে পড়ল। দেখে সে ধরপড়ে উঠল। পরিস্থিতি বুঝতে মিনিট খানেক সময় লাগে তার। উঠে দাঁড়িয়ে উকি দিয়ে দেখল শাহিদকে। তার চোখ বন্ধ। ইসমাত এক হাতে বিছানায় ভার দিয়ে অন্য হাতে শাহিদের কপালে হাত ছুল। সে জাগ্রত থাকলেও কোনো প্রকার নড়চড় করল না, যেন বুঝতে দিতে চায় না সে জেগে আছে। তার এখন ইসমাতের সাথে লাগতেও ইচ্ছে করছে না। অদ্ভুত লাগছে তার সবকিছু। ইসমাত দেখল শাহিদের জ্বর নেমে এসেছে। ঘাম ছেড়েছে নিশ্চয়ই। ঘামে অস্বস্তি হচ্ছে ছেলেটার। ইসমাতের জন্য আরেকটা টি শার্ট দিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হলো। এরপর আবার রুমে এসে দেখলো শাহিদ টি শার্ট পরে নিয়েছে। খাবারের কথা ইসমাত জিজ্ঞেস করতেই নিবে এমন
অমনি শুনল কলিং বেল বাজছে। ইসমাত দরজা খুলতেই চমকে যায়। সাহেলা এসেছেন কয়েকজন মেয়েটকে নিয়ে। দুর্বল পায়ে হেঁটে হেঁটে তিনি ভিতরে আসলেন। ইসমাত সালাম দিল। সাহেলা ব্যস্ত কণ্ঠে বলল, আমার ছেলে কোথায়? আমাকে নিশ্চয়ই খুঁজছে। সাহেলা চলে গেল শাহিদের রুমে। ইসমাত বিব্রত হলো। আবার আরেক ঝামেলা লাগবে। সাহেলা তো জানেই না ছেলে আর ছেলের বউ আলাদা রুমে থাকে। যদি কিছু টের পেয়ে যায় আবারও আরেক ঝামেলা লাগবে। সৌভাগ্যক্রমে সাহেলা এটা খেয়াল করলেন না। ছেলের পাশে গিয়ে বসলেন। শাহিদ চমকে গেল মাকে দেখে। মম, তুমি? সাহেলার চোখে জল ছলছল করছে। সে কম্পিত হাতে ছেলের কপাল ছুঁয়ে দেখল। এখন জ্বর নেই, তবে সর্দি কিছুটা আছে। ছেলেটাকে না দেখতে পেয়ে বুকের ভিতর যে কি ঝড় বইছিল, সেই ঝড় ছেলের মুখটা দেখতেই শান্ত হলো। ছেলেকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোকে না দেখে কি করে ভালো থাকি রে বাবা। এই তো এখন তোকে দেখে শান্তি পাচ্ছি। আসার দরকার ছিল না, আমি ঠিক ছিলাম। শায়লা ধমক দিলেন ছেলেকে। কত যে ঠিক আছো দেখা যাচ্ছে, নিজের খেয়াল রাখতে পারো না। এখনো কি ছোট? মায়ের ধমকে চুপসে যায় শাহিদ। প্রতিবার অসুস্থতায় মায়ের বকুনি যেমন খায়, তেমনি মায়ের আদরও পরিপূর্ণ আনায়। সে স্বীকার না করলেও এসব তার জন্য স্বস্তির। সাহেলা ডাকলেন ইসমাতকে। শাহিদের গা মুছিয়ে দাও, ঘেমে গেছে না? শাহিদ আটকাতে চাইল, কিন্তু মায়ের চোখ রাঙানিতে সে বিরক্তি হলো। ইসমাত কাপড় আর পানির বোল নিয়ে বসতেই শাহিদ টি শার্ট খুলে ফেলল। ইসমাত অন্যদিকে ফিরেই নীরবে পাকা হাতে গা মুছে দিল। কারো মধ্যে কোনো কথা হলো না। দুপুরের রান্নার এক পদ সাহেলা করলেও বাকিটা ইসমাত মেয়েদের সাহায্য নিয়ে করে ফেলল দ্রুত। একা একা করলে সময় অনেকটাই বেশি লাগতো। শাশুড়িকে রান্নাঘরে আসতে সে নিষেধ করে দিয়েছে। তার চেয়ে ভালো ছেলের সাথে থাকুক, শাহিদেরও সঙ্গী মিলবে। মানুষ যতই শক্ত মানসিকতার হোক না কেন, অসুস্থ হলে তারা প্রিয় মানুষদের শূন্যতা অনুভব করে। শাহিদও যে করবে এটা অসম্ভব নয়, কিন্তু তার তো আবার মনের কথা বলতে ইগো হার্ড হয়। ভাঙবে তবু মচকাবে না। স্বভাবের ছেলেটা জীবনে অন্ধভাবে প্রাধান্য দেয় নিজের ইগোকে। শাহিদের জ্বর দুদিনের বেশি টিকল না, তবে সর্দিটা থেকে গিয়েছে। যা যত্নের উপরে ছিল সে, জ্বর ভেঙে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু এখনো ইসমাত অফিস যাওয়ার অনুমতি পাননি। দাদি তাকে বারবার ফোন কল করে এটা সেটা বলতে বলতে কান ঝালাপালা করে দিয়েছে। শাহিদের পায়ের কাছে বসে থাকতে হবে, স্বামীর সবকিছুর খেয়াল রাখতে হবে। কি চায় দেখে যেন রাখে, তার মন জুগিয়ে চলা চাই, তার থেকে যেন দূরে না থাকে ইত্যাদি ইত্যাদি। ইসমাত শুনতে না শুনতে চাইলেও তাকে ধমকও দিয়েছে। এসবে তার আবার বিতৃষ্ণা এসেছে। স্বামীর যত্ন নেওয়া খারাপ না, কিন্তু দাদি তাকে এমনভাবে সব জ্ঞান দিচ্ছে যেন সে শাহিদের দাসী। সে মোটেও ছোট বাচ্চা নয় যে দাসী আর স্ত্রীর পার্থক্য বুঝবে না। কিন্তু তার দাদি এত বিচক্ষণ, শক্ত মানসিকতার বিদ্ধ হয়েও এখনো কত শত কুসংস্কার, আগের যুগের নিয়ম নীতি নিয়ে পড়ে আছে। এই মানসিক টর্চার ইসমাত আর নিতে পারছে না। সে জানে দাদির, মাহফুজ সাহেবের পরিবারের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। দাদির ধারণা লাখ কপাল গুনে এমন শ্বশুরবাড়ি পেয়েছে সে। তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এছাড়া ইসমাতের জীবনের প্রতিটি শ্বাস নিঃশ্বাসের কোনো দাম নেই, সবই মূল্যহীন। ইসমাত একাকী নিজের রুমে বসে আছে। আগামীকাল অফিসে পার্টি। সে দুহাতে চোখ মুখ চেপে বসা। বড্ড দম বন্ধ লাগছে তার। চারপাশে সবাই শুধু তাকেই ঠেলে দেয়, তাকেই কথা শোনায়, তাকেই বলে পারফেক্ট হতে। এদিকে কেউ একবারও এটা জিজ্ঞেস করে না সে কেমন আছে, ঠিক আছে কি না, সে কি চায়, সে খুশি তো না। এই কথাগুলো কেউ জিজ্ঞেস করে না। সবাই শুধু তাদের দায়িত্ব তার ঘাড়ে চেপে দিতেই পারদর্শী। কেন নয়, ইসমাত তো খুব স্ট্রং। তার কেন মন খারাপ হবে? মন খারাপ হলে সে ম্যাচিওর হলো নাকি? মেনে নিতে হবে, নয়তো সে জীবনে কিছুই করতে পারবে না।
সবচেয়ে গুণী ধৈর্যশীল পরিস্থিতি সামলানো মেয়েটা তখন হয়ে যাবে ইউজলেস। মুহূর্তেই অতিরিক্ত প্রেসারে ইসমাতের নিঃশ্বাস বের বেড়ে গেল। বুকের বাঁ পাশটা খামচে ধরে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন কেউ শক্ত করে তার বুক গলা চেপে ধরেছে। ইসমাতের চোখ লাল হয়ে চোখের কোণ দিয়ে অশ্রু ঝরছে। হা করে বিছানার চাদর শক্ত করে চেপে ইসমাত নিঃশ্বাস স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করলো। 2 মিনিট তার এই যুদ্ধ চলল। মুহূর্তে আবারও সব স্বাভাবিক হয়ে গেল। নিঃশ্বাস আবারও স্বাভাবিক হয়ে গেল তার। এরকম প্যানিক অ্যাটাক তার জন্য নতুন নয়, কিন্তু এই গল্প 4 দেওয়ালের আধারেই সীমাবদ্ধ। বাহিরের মানুষদের এই গল্প জানা নেই। মিনিট 10 পর চোখে মুখে পানি দিয়ে ইসমাত রান্নাঘরে গেল। খুব তৃষ্ণা পেয়েছে তার। পানি শেষ করে সে একবার শাহিদের রুমের দিকে তাকালো। সেদিনই সাহেলা বাড়ি ফিরে গিয়েছেন। সৌভাগ্যবশত তিনি ছেলের চিন্তায় সেভাবে খেয়াল করেননি ওরা দুজন আলাদা ঘরে থাকছে। তিনি যাতে সন্দেহ না করেন এজন্য ইসমাত নিজের ঘর আটকে রেখে সবসময় শাহিদের আশেপাশেই ছিল। এজন্য তিনি আলাদা করে নজর দেওয়ার সুযোগ পাননি। ইসমাত কি ভেবে একবার শাহিদকে দেখতে গেল। শাহিদকে এখন পুরোদমে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছে। তেমন জ্বর নেই অবশ্য এখন। ইসমাত উকি দিতেই দেখল ছেলে গেমিং চেয়ারে বসে পিসিতে গেম খেলতে ব্যস্ত। মেজাজ চড়ে গেল তার। সে এগিয়ে গিয়ে শাহিদের কান থেকে হেডফোন খুলে নিল। শাহিদ বিরক্ত আর রাগের সংমিশ্রণে বলে উঠল, হোয়াট দ্য হেল। বলে সে মাথা তুলে তাকালো, কিন্তু ইসমাতের লাল চোখ দেখে কিছুটা অপ্রস্তুত হলো। ইসমাত তা খেয়াল না করে ধমক দিয়ে বলল, তোমাকে না ডাক্তার বলেছে রেস্ট করতে। তুমি এই মাঝরাতে গেম নিয়ে বসেছো কেন? মার খেতে চাও? ইসমাতের গলা দিয়ে যেন আগুন ঝরছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। শাহিদ চমকে গিয়ে দেখল ইসমাতের এই রূপটা। শাহিদ উত্তর দিচ্ছে না বলে ইসমাত তার কলার চেপে টেনে নিয়ে গেল। এটা শাহিদের ভালো লাগলো না। শাহিদ চেঁচালো, এই কলার ধরবেন না, হাউ ডেয়ার ইউ। ইসমাতের আপাতত ডিয়ার ফেয়ারে মনোযোগ নেই। শাহিদকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, চুপ, সাহস দেখানোর মতো অনেক কিছুই আছে। তোমার থেকেও হাত ভালো চলে আমার। এ ফাঁকে কম পিটাইনি আমি। ইসমাতের এহেম বক্তব্যে শাহিদ হতবাক। শেষমেশ ইসমাত জামাই পিটানোর পায়চারা করছে। শাহিদ শক্ত কিছু বলার প্রস্তুতি নিতেই আবারও ইসমাতের লাল চোখ জোড়া অনেক থমকেছিল। এমন লাল হয়ে আছে কেন চোখ? ইসমাতও বেশ ফ্রাস্ট্রেটেড, যেন কিছু নিয়ে গভীরভাবে লড়ছে। শাহিদের মুখের উপর লাইটস বন্ধ করে সে চলে গেল। শাহিদ তখনও বিমূঢ়। পরপর সে হাতের কাছের বালিশটা ফ্লোরে ছুঁড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। মিনমিন করে আওড়ায়, দিন দিন আপনার সাহস বাড়ছে ইসমাত। পরের দিন মেয়েদের সাথে সাথে বেশ জামা কাপড় আর বাকি শপিং ব্যাগ এসেছে মাহফুজ সাহেবের পক্ষ থেকে। তিনি বিশ্বাস করেন তার ছেলে সুস্থতা ইসমাতেও বেশ বড় হাত আছে। যেহেতু আজ পার্টি, ইসমাত ব্যক্তিগতভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। এজন্যই সব ভেবেচিন্তেই শ্বশুরের সব পাঠানো। ইসমাত অনাগ্রহী অবস্থায় জামা সিলেক্ট করলো। সে গ্রাউন্ড নেননি। পার্টি কোড অনুযায়ী একটা ড্রেস নিয়েছে, পিচ রঙের। ইসমাত জুতো দেখছে। শ্বশুরের নির্দেশ অনুযায়ী পার্টির জন্য জামা সিলেক্ট করলেও জুতোটা এখনো বাকি। মেড কয়েক ধরনের জুতো তার সামনে রেখেছে। হিলে ইসমাত স্বস্তি পায় না, তবুও পরে। অপছন্দ থাকা সত্ত্বেও। তবে আজ একজোড়া হিল তার খুব পছন্দ হলো। সম্ভবত জীবনে প্রথমবারের মতোই সে হিলটা পরে আয়নার সামনে দাঁড়ালো। মেয়েটা তার কাছাকাছি নেই, তাই সে নিজে একটু ঘুরে ফিরে দেখল। ইসমাত জানে না তার পিছনে শাহিদ দাঁড়ানো। শাহিদের হাতে হেলমেট, যেন এই কোথাও থেকে বাইক নিয়ে রাইড করে এসেছে। ইসমাত যখন নিজেকে নিয়ে ব্যস্ত তখন শাহিদ পিছন থেকে বলল, একদম বিশ্রী লাগছে। ইসমাত রেগে পিছে তাকালো। শাহিদের ঠোঁটে বাঁকা হাসি, যেন ইসমাতের মেজাজ নষ্ট করে সে ভীষণ শান্তি পাচ্ছে। ইসমাতের ইচ্ছে করলো পায়ের জুতোটা শাহিদের দিকে ছুঁড়ে মারতে,
কিন্তু সে মারল না, মুখে হাসি টেনে বলল, এটাই তবে ফাইনাল। তোমার কাছে যা বিশ্রী লাগে তা আমার জন্য সুইটেস্ট, জানো তো। শাহিদ কপাল কুঁচকে বলল, আমার পছন্দকে কবে থেকে গুরুত্ব দিচ্ছেন? পছন্দ নয়, তোমার অপছন্দকে গুরুত্ব দেই। ইউ শুড লিভ ইন মাই চয়েস ইসমাত, অর আই উইল ফোর্স ইউ। ইসমাত হেসে বলল, জোর করবে, করে দেখো না। শাহিদ বাঁকা হাসল, খুবই ইগোতে ভরপুর সেই হাসি। চ্যালেঞ্জ একসেপ্টেড। বিভিন্ন গেস্ট, অফিস কর্মচারীতে ভরপুর হেড অফিসের গ্র্যান্ড হল। এই বিরাট বড় হলটা বিভিন্ন অফিসিয়াল পার্টির জন্য রাখা হয়েছে। এক একজন এক এক ড্রেস কোডে গোল হয়ে বা একা দাঁড়ানো। সকলে কুশল বিনিময়ে ব্যস্ত। ওয়েটার পোশাকে পরিহিত ছেলেটা ড্রিঙ্ক সার্ভে ব্যস্ত। তাদের প্রত্যেকের হাতেই ফ্রেশ জুস আর কোল্ড ড্রিঙ্কসের ট্রে। যার যেটা ইচ্ছে হচ্ছে সে সেটাই নিচ্ছে। ইসমাতও এখানে একজন এমপ্লয়ি হিসেবে এসেছে। সেও একপাশে সারার সাথে দাঁড়িয়ে। সারা এখনো ব্রহ্মে আছে। তার বিশ্বাসই হচ্ছে না তার বসের বৌমার সাথে তার নিয়মিত ওঠা বসা। ইসমাতকে যে কোনো প্রশ্ন করবে সেই সাহসও সে করতে পারেনি। এতে বেশ লজ্জিত ইসমাত। এত ভালো বন্ধু পেয়েছিল সে, এখন তার এমন অচেনা আচরণে বেশ অস্বস্তি হচ্ছে তার। সে মিনমিন করে বলল, সারা প্লিজ, এমন অদ্ভুত আচরণ করো করো না, আমার অস্বস্তি হয়। সারা তাকালো ইসমাতের দিকে। ইসমাতের চোখে চশমা নেই। আজ সে বেশ সুন্দর এক থ্রি পিস পরে এসেছে। পাকিস্তানি হবে হয়তো। দেখতেই লাগছে দামি ব্র্যান্ডের। সারা কেন আগে টের পেল না? ইসমাতকে দেখতেই তার খুব এলিট ফিল হতো। মেয়েটার চলন ধরনী এমন শৌখিন। তার মুখে দুশ্চিন্তার লিপ্ত থাকলেও কখনো দরিদ্রতার ছাপ দেখেনি সে। এখন এতদিনের সবকিছুই তার চোখে ভাসছে। ইসমাত এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিল সারার দিকে। সারা তা গ্রহণ করে চাপা স্বরে বলল, অফিসে আর কে কে জানে? তুমি। সারা থমকে গেল। কিছুটা সময় নিয়ে বলল, আমি তোমার উপর রাগ করিনি ইসমাত, তবে অবাক হয়েছি খবরটা শুনে। আই এম সো সরি। আসলে বিয়েটাই এমন পরিস্থিতিতে হয়েছিল। ইসমাত দীর্ঘশ্বাস ফেলল। কতদিন যাবৎ বিয়ে হয়েছে? 1 বছর 2 মাস হবে হয়তো। সে আসবে না, আসার তো কথা। ওদের কথার মাঝেই মাহফুজ সাহেব এলেন। কিছুক্ষণ পর পর ইনভেস্টরদের দেখা পাওয়া গেল। মাহফুজ সাহেব ওনার সাথে আর লয়ার এমপ্লয়ীদের পরিচয় করিয়ে দিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শাহিদ আসেনি, আসবেও না। একটু আগেই বাপকে টেক্সট করে জানিয়েছে, এনজয় ইউর সেলফ ড্যাড, আই এম বিজি। শাহিদ শপিং মলে এসেছে সাব্বিরের টানা হেঁচড়ায়। শাহিদ সেভাবে কখনো শপিং মল থেকে শপিং করেনি। হাতে গোনা কয়েকবারই নিজের দরকারে আসতে হয়েছে তার। শাহিদের বেশিরভাগ আউটফিটই বাইরে থেকে অর্ডার করে আনা হয়। ব্র্যান্ডেড জিনিসে তার ক্লোজেট রুম ভরপুর। শাহিদের বাংলোতে বড় বেডরুমের পাশাপাশি একটা বিরাট ক্লোজেটের ঘর আছে, যেখানে তার সবকিছুই অর্গানাইজড করে রাখা। একপাশে শার্ট, একপাশে প্যান্ট, জুতো, ঘড়ি, সানগ্লাস, সবকিছুই আলাদা আলাদা সেকশন। হয়তো কখনো ইসমাত তার সাথে ওই বাড়িতে থাকলে তার ক্লোজেটের বাড়তি স্পেসটা ইসমাতের দখলে চলে যাবে। মাহফুজ সাহেব বেশ যত্নেই বৌমার জন্য সেখানে জায়গা রেখেছেন। সারা জীবন যে তারা ফ্ল্যাটে থাকবে সেই সম্ভাবনা নেই। তাদের মূল ঘাঁটি যে সে বাড়িতেই। সেদিন অবশ্য পার্টি থেকে সে পালিয়েছে বলেও মাহফুজ সাহেবের কল রিসিভ করেনি। সে কখনোই এই সমস্ত অফিসিয়াল পার্টিতে থাকে না। যথাসম্ভব এড়িয়ে চলে। এ নিয়ে প্রতিবার বাবার হাতে প্রচুর ঝাড়ি খায়। সেবার অবশ্য বেঁচে গেছে। মাহফুজ সাহেব সবাইকে বুঝ দিয়েছিলেন যে ছেলে অসুস্থ, তাই আসতে পারেনি। শাহিদ সাব্বিরকে হাজার গালি দিয়েও লাভ হচ্ছে না। সাব্বির তাকে নিয়ে গেছে জামদানির এরিয়াতে। সাব্বির খুঁজে খুঁজে দেখছে শাড়ির কালার। শাহিদকে বলছে, কখনো ভাবিকে শাড়ি গিফট দিছিস? শাহিদ চোখে মুখে বিরক্তি।
ইসমাতের সাথে তার 1 বছরের বিয়েতে সে কখনোই তাকে শাড়ি পরতে দেখেনি। যেদিন ইসমাতের সাথে তার বিয়ে হয়েছিল সেদিনও ইসমাত শুধু সালোয়ার কামিজ আর একটা মাথায় দোপাট্টা পরা ছিল। সেদিন ইসমাতকে কেমন দেখাচ্ছিল সেটাও শাহিদের ঠিক মতো মনে পড়ছে না। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর ইউ ইনসেইন সাব্বির, আমি গিফট করব। অফকোর্স করবি, চুপচাপ একটা শাড়ি সিলেক্ট কর। শাহিদ উল্টো পথে হাঁটা দিতে চাইছিল কিন্তু সাব্বির তাকে আবারও আটকে দিল। শাহিদ পড়েছে মুখা মুসিবতে, হাতের কাছে কিছু পেলে ঠিকই সাব্বিরের মাথা ফাটিয়ে দিত। মশকরা করার জায়গা পায় না। শাহিদ বিশ্রী এক গালি দিয়ে বসলো তাকে। সাব্বির তাতে আরো 2টা গালি দিয়ে বলল, সিনক্রেট করবি না, চুপচাপ কালার দেখ। শাড়ি ইসমাতকে নয়, তোকে দেওয়া উচিত। তোর শখ হয়েছে শাড়ি পরার। সাব্বির গাল টিপে হেসে বলল, বিশ্বাস কর, তোর ওয়েডিং নাইট পেপার হয়ে গেলে আমি শাড়ি পরে তোর সামনে নাচবো দোস্ত। শাহিদের মাথায় এক ঘা বসিয়ে দিল। শেষমেশ সাব্বির যখন দেখলো শাহিদকে কিছুতেই মানানো যাচ্ছে না, তখন হতাশ হয়ে বলল, আমি আসলে ভাবির জন্য একটা শাড়ি নিতে চাচ্ছিলাম। যতই হোক উনি তোর বউ, আমার ভাইয়ের বিয়েতে প্রথম আসবে। আমরা সবাইকে টুকিটাকি উপহার দিচ্ছি, ভাবিকে না দিলে কেমন দেখায় বল। আমি তো জানিও না ভাবির কি ধরনের পছন্দ। সাইদের বলতে ইচ্ছে হলো, হ্যাঁ, আমি বোধহয় ইসমাতের সাথে মিশে থাকি সারাদিন যে জানবো, ইডিয়ট। কিন্তু সে তা করলো না, কেমন আগুন নজরে নিক্ষেপ করে রইল সাব্বিরের দিকে। সাব্বিরের চোখে মুখে তখনও হতাশ, অসহায়ত্ব। বিয়েবাড়ির নিয়ম সম্পর্কে সাইদের জানাশোনা সম্পূর্ণ শূন্য। যেহেতু সাব্বির ইসমাতকে শাড়ি দিতে চাচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা হওয়ার কথা না। অবশেষে শাহিদ জব্দ হয়ে শাড়ি দেখলো, কেন যেন তার একটাও পছন্দ হলো না। ছি ছি, এগুলো কোনো ডিজাইন হলো? কোনো এলিগেন্ট ভাইব নেই। সাব্বির শাহিদের বিকৃতি মুখ দেখে তার কাঁধে চাপড় মেরে বলল, আরে মদন, জামদানি শাড়ি এমনই দেখতে হয়, কিন্তু যখন মেয়েরা পরে তখন তাকে অসম্ভব সুন্দর দেখায়। চ্যালেঞ্জ ভাই, সত্যিই পছন্দ হবে। শাহিদ একথা শুনেও কোনো সৌন্দর্য বুঝতে পারল না। মনে পড়ে গেল বিয়েতেও ইসমাত লাল কিছু পরেনি। শাহিদ কি মনে করে লাল শাড়িগুলো দেখলো, পরপর কি ভেবে একটা শাড়ি পেল, দূর থেকে তর্জনী তুলে দেখিয়ে বলল ওটা। সাব্বির তখন হাসতে হাসতে বিল করতে চলে গেল। খুবই সন্দেহজনক সেই হাসি। বিল করার সময় শাহিদ নিজের পকেটে হাত দিয়ে দেখলো তার কার্ড নেই। শাহিদ অস্পষ্ট স্বরে চেঁচালো, হারামি। বলতে বলতে সে কাউন্টারে গেল, মুহূর্তে সাব্বির দাঁত কেলিয়ে তার দিকে ক্রেডিট মেশিনটা উঠিয়ে দিয়ে বলল, পিন নাম্বার প্লিজ। শাহিদ আশেপাশে তাকালো, সবাই তার দিকে চেয়ে। এখন সে চাইলেও বিল কাটতে পারবে না। এক প্রকার দাঁতে দাঁত চেপে সে পিন নাম্বার লিখলো। মুহূর্তে শাড়িটা কেনা হয়ে গেল। পছন্দ করা থেকে শুরু করে বিল পর্যন্ত সবই শাহিদের। শুধু মাঝখান দিয়ে এক্সট্রা খাটুনি গেছে সাব্বিরের। সাব্বির মূলত প্রায়শ্চিত্ত করছে তার বন্ধুকে ডিভোর্সের কথা বলার অপরাধে। এতে সে খুব খুশি যে শাহিদকে সে জব্দ করতে পেরেছে। সাব্বির জানে তার জায়গায় অন্য কেউ থাকলে এই কাজ করা কখনোই সম্ভব হতো না। সেখানে শাড়ি কেনা তো পরের বিষয়, শাড়ি কেনার কথা বললে হয়তো সেখানেই অন্যদের গুম করে দিত শাহিদ। কিন্তু সাব্বিরের ক্ষেত্রে সে একটু ব্যতিক্রম। সাব্বির জয়ের হাসি হাসতে হাসতে শপিং ব্যাগটা শাহিদের হাত ধরিয়ে দিল। হাতের শাড়িটা লাখ টাকার। ইচ্ছা তো করছে ছুঁড়ে ফেলে দিতে। তার বিশ্বাসই হচ্ছে না সে ইসমাতের জন্য প্রথমবারের মতো কোনো উপহার কিনেছে। সাব্বির হাসি বজায় রেখে বলল, এরপর থেকে আরো ভালো মানের জামদানি কিনলে আমাকে জানাবি। আমার মা এমন একজনকে চেনেন যার থেকে আম্মা জামদানি খরিদ করে। সে নিজেই জামদানি বনে, ওনার জামদানির ব্যবসা আর কি। ওনাকে বলে দিলে সে হিউজ কালেকশন নিয়ে আমাদের বাড়ি হাজির হয়। এরপর থেকে লাগলে মা বলে দিবে সেই আঙ্কেল তোদের বাড়িতেও চলে যাবে ওকে। শাহিদ সে সময় কথা আর কান দিল না। সাব্বির তখনও বকর বকর করে যাচ্ছে। সেই ভদ্রলোকের জামদানি কত ফেমাস সে সবই গুণগান করে যাচ্ছে সে।
বহু সেলিব্রিটিরা তার থেকে জামদানি নেয়, রাষ্ট্রপতিও নাকি তার থেকে জামদানি কিনেন, বা রাষ্ট্রপতিও দেখছি বউকে নিয়ে সেই চিন্তা ভাবনা। অথচ এদিকে তা শাহিদেরই নেই, বউয়ের জন্য কিছু করার মতো মন মানসিকতা তার কখনোই ছিল না। ওরা বের হতেই সাব্বিরের আবারও ডাক পড়ল। তার ভাইয়ের বিয়ে উপলক্ষে কয়েকবার করে তাকে শপিং মলে আসতে হচ্ছে। এই শপিং চলবে পুরো মাস। শাহিদের সাহস হলো না সাব্বিরের সাথে মেইলি গ্যাঞ্জামে যাওয়ার। এজন্য সে সাব্বিরের হাতেই শাড়ির প্যাকেটটা ধরিয়ে দিল। সাব্বির হো হো করে হেসে উঠল। বেচারা শাহিদ কেমন গাইগুই করছে। সে ক্যারি করবে ইসমাতের গিফট, প্রশ্নই ওঠে না। অগত্যা সাব্বিরের সাথেই করে নিয়ে গেল। শাহিদের ভরসা নেই, আবার যদি ফেলে টেলে দেয়। ইসমাত সারার সাথে এসে শপিংয়ে। শাহিদের জন্মদিন আসছে সামনের সপ্তাহে। সেজন্য তার জন্য উপহার কেনার পাশাপাশি তার আর তার মেয়ে তোবার জন্য জামা কিনতে এসেছে। বসের ছেলের জন্মদিন বলে কথা, ভালো জামা তো থাকতে চাই। তোবা বাচ্চাটা 4 বছরের, ভারী দুষ্টু, সে ছুটেছে চারপাশে। সারাকে কিনতে দিয়ে ইসমাত তোবার সাথে সাথে থাকছে। বাচ্চাটা বড্ড আদুরে। ইসমাতকে যখন কিউট করে মিম্মি ডাকে সে মুহূর্তেই গলে পানির মতো স্বচ্ছ হয়ে যায়। মনে মনে আফসোস করে ইফরাটা কেন বড় হলো না। তার বড় হলে নিশ্চয়ই ইফরা বিয়ে করতো, বাচ্চা কাচ্চা হতো। তখন ইফরার বাচ্চাটা তাকে খালামণি বা মিম্মি বলে ডাকতো। সেই কি মধুর ডাক! এই ডাক শোনার জন্য ইসমাত তখন সবকিছু করতে পারতো। পেন্সিল হিল করে ইসমাত তেমন ছুটতে পারে না, কিন্তু বাচ্চাটার লোকের ভিড়ে হারিয়ে যাবে সেই বয়সে ছোটার চেষ্টা করলো। এতেই হিতে বিপরীত হয়ে গেল। ইসমাত আর ব্যালেন্স হারিয়ে বসলো। ইসমাত তাল সামলাতে ব্যর্থ হয়ে সেই মুখ থুবড়ে পড়তে নিচ্ছিল, অমনি এক শক্ত হাত তার পাতলা কোমর পেঁচিয়ে নিল। ইসমাতের রুহ কেঁপে উঠল সেই স্পর্শে। তাকে একটানে সোজা দাঁড় করিয়ে দিল, যেন সামনের লোকটার কাছে তার এই ওজন অতি সামান্য। ইসমাত চোখ পাকিয়ে চাইতেই দেখলো এটা শাহিদ। গা কেমন গুলে উঠল তার। ছিটকে দূরে সরে যেতেও পারল না। শাহিদের শক্ত হাত বাধা দিল। ইসমাতের মনে হলো শক্ত হাত তার কোমরের হাড্ডি বেঁকিয়ে দিচ্ছে। কি ভয়াবহ ব্যথা! আর ইউ ব্লাইন্ড? ছাড়ো শাহিদ, ব্যথা পাচ্ছি। শাহিদ এক ঝটকায় দূরে সরে গেল। ইসমাত এতক্ষণে যেন নিঃশ্বাস ফেলতে পারল। তার যেন এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। শাহিদ দায় সারা ভাব নিয়ে বলল, থ্যাঙ্কস টু মি। আপনার ওয়েস্ট ফ্র্যাকচার থেকে বাঁচিয়েছি, নয়তো সেই অপরাধেও ড্যাড আবার আমার ক্লাস নিত। তোমাকে বাঁচাতে বলেছি আমি। তুমি কোত্থেকে আসছো এখানে? ইসমাতের পাল্টা প্রশ্ন শাহিদের পছন্দ হলো না। বিরক্তি নিয়ে বলল, আনগ্রেটফুল ওমেন। তোবা তখনই এগিয়ে এলো। দু কোমরে হাত গুজে ফাঁপা রাগ দেখিয়ে বলল, মিম্মি, ইউ আর আলুজার। আমাকে ধরতে পারোনি। ইসমাত শাহিদকে ভুলে তোবার দিকে তাকালো। মেয়েটা প্রচন্ড ইংরেজি কার্টুন দেখে, সেজন্য তার চটপটে কথার মাঝে বেশিরভাগ ইংরেজি কিচির মিচির করে। ইসমাতের আবার তোবার সবকিছুই আদরে লাগে। এবারও লাগলো। শাহিদের আবার খুব একটা পছন্দ হলো না বাচ্চাটাকে। ম্যানার্স নেই বাচ্চাটার কেন, যে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়। ইসমাত আবার শাহিদের বিড়বিড় শুনে ফেলল। তাকে কটাক্ষ করে বলল, তুমি বুঝি খুব জানো ম্যানার্স? নিজের এক আনাও নেই, সে এসেছে অন্যকে জাজ করতে। শাহিদ চেঁচাতে চাইল, ইসমাত চোখ রাঙিয়ে থামিয়ে দিল। তোবা এবার শাহিদকে পর্যবেক্ষণ করছে। সে বেশ সতর্ক চোখে শাহিদকে দেখে বলল, আর ইউ আ ফরেনার? মিম্মির সাথে তোমার কি? তুমি কি মিম্মিকে বিরক্ত করছো? বিরক্ত করলে কিন্তু 999-এ কল করব। শাহিদের চোখ কপালে। কনিষ্ঠ আঙ্গুলের সমান পুচকে মেয়ে তাকে হুমকি দিচ্ছে। ইসমাত তোবার সরল হুমকি শুনে মিটমিটে হাসলো। যাক, তোবা অন্তত তার মনের কথা বলে দিয়েছে। শাহিদের মুখটাও কেমন দেখার মতো হয়েছে। শাহিদ চোখ পাকিয়ে বলল, ওয়াজ ইউর মাউথ কিড? আই এম নট অ্যানি কিড। আমি আমার পুতুলদের বিয়ে দিয়েছি, তুমি জানো। আমি পুতুলের মা।
এবার শাহিদ বেবাচেকা খেয়ে গেল তুবা। পর মুহূর্তেই বলল, না, তুমি হ্যান্ডসাম আছো বলেই তুবা 2 হাত বাড়িয়ে দিল। মিনমিন করে বলল, কোলে নাও, কোলে উঠবো। হোয়াট? নো। শাহিদের সেই ধমকে তুবার চোখ ছলছল করে উঠল। এটা ইসমাতের সহ্য হলো না। সে গরম চোখে তাকালো শাহিদের দিকে। ক্যারি হার। আমি আপনার কথা কেন শুনবো? ওপাশে একজন ব্লগারকে দেখে এসেছি, ব্লগ করছে। যদি গড়িমসি করছো, তবে ওটাকে ডেকে এনে একদম তোমার গলায় ঝুলিয়ে দেব। ওই মেয়ের কিন্তু গায়ে পড়ার স্বভাব আছে। ব্যাস মুহূর্তে শাহিদ কাবু। জীবনে এই ব্লগার সমাজকে সে বড্ড অপছন্দ করে, সাথে ভয়ও পায়। এখানে এখন কেউই নেই যে কিনা সেই ব্লগারের হাত থেকে তাকে বাঁচাবে। অগত্যা সম্পূর্ণ বিতৃষ্ণা নিয়ে তোবাকে সে কোলে নিল। তোবা খুব সুন্দর করে শাহিদের গলা জড়িয়ে ধরল। শাহিদ কোনো রকমে কোলে নিয়ে অন্যদিকে ফিরে রইল, যেন বাচ্চাদের কোলে নেওয়া খুব অপছন্দের কাজ। শাহিদের খোঁচা খোঁচা দাড়িতে ছোট তর্জনী ঘষে বাচ্চাটা খুব মজা পেল, খিলখিল করে হেসে উঠল। ইসমাতের না চাইতেও চোখে মুখে মুগ্ধতা প্রকাশ পেল। না চাইতেও তার কল্পনায় অন্য কিছু চলে আসলো। নিজেদের মেয়ে শাহিদের কোলে। ভাবতেই ইসমাত ছিটকে দূরে দাঁড়ালো। সিসি, কি ভাবছে সে? মাথা গেল নাকি? ভেবেই কেমন চিমটি কাটলো নিজেকে সবার অগোচরে। এসব যে ভাবাও পাপ। শাহিদের সাথে তার সংসার কখনোই সম্ভব না, কখনোই না। বাচ্চা তো দূরের বিষয়। শাহিদের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগে শাহিদ এবং ইসমাতকে শাহ মঞ্জিলে আসতে হলো। ইসমাত সহজেই বাড়িতে আসতে চায় না, কারণ এখানে আসলে তাদের একই রুমে থাকতে হয়। যদিও ইসমাত শাহিদের বিছানা থেকে দূরেই থাকে, হয় সারা রাত কাজ করে কাটাবে, আর নয়তো রুমের একপাশে আরামদায়ক বিছানা করে শুবে। সে এক মেয়েটকে ঘুষ দিয়ে আগেই এক্সট্রা তোশক, বালিশ সহ বেশ কিছু কম্বল আনিয়ে রেখেছে। এই গোপন কথা এখনো শ্বশুর শাশুড়ি জানে না। এগুলো এখনো শাহিদের রুমে খুবই গোপন করে রাখা। শাহিদেরও পছন্দ হয় না সেই ইসমাতের সাথে এক বিছানা শেয়ার করবে। আজও হলো না। সে বাড়িতে ফিরেই সবার আগে নিজের গেমিং পিসিতে বসছে। এই বাড়িতে তার বিরাট গেমিং সেটআপ আছে। এই ঘরটা একটা ফ্ল্যাটের সমান। একখানে সব আছে। এই বাড়িতে আলাদা করে জিম ঘরও আছে। এখানে থাকলে শাহিদের আর ওয়ার্কআউট করতে বাইরে ছুটতে হয় না। ওই ফ্ল্যাট থেকে অবশ্য তার জিম প্লেস কাছেই, প্রান্তপথ। ওখানে বেশ সেলিব্রিটিরা মোটা অঙ্কের টাকা ঝরায় প্রতি মাসে। ট্রেনাররাও বেশ ভালো। এমনি এমনি তো আর সেলিব্রিটিরা আসে না। ইসমাত কানে ব্লুটুথ লাগিয়ে অফিসিয়াল আলাপ করছে, আর একই সাথে লাগেজ থেকে নিজের জামা কাপড় বের করছে। শাহিদের এবারই ওবারই সবখানে পোশাক আছে, তাই তার আলাদা করে লাগেজ নিয়ে খাটুনির দরকার হয় না। কিন্তু ইসমাতের ধ্যান জ্ঞান সব সেই ফ্ল্যাটেই। ইসমাতের গলার স্বর বরাবরই তীক্ষ্ণ, তবে এত জোরালো না। খুবই চাপা আর গলার সুর। তাই তার গলা শাহিদের গেমিং পিসি অব্দি পৌঁছালো না। শাহিদেরও আগ্রহ নেই এসব অফিসে কাজবাজের আলাপ নিয়ে। সে এমনিতেই প্রচণ্ড বিরক্ত তার জন্মদিনের এত আয়োজন শুনে। সে সবে সোজা বারণ করেছিল, কিন্তু তার বাবা শুনলে তো। এত বড় সুযোগ তিনি কিছুতে হাতছাড়া করবেন না। শাহিদ যেমন বাবার বিপক্ষে গিয়ে যাতা করতে ভালোবাসে, মাহফুজ সাহেবও তাই। তিনি কোনো কিছু করতে ছেলের পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেন না। বাবা হন তিনি, ছেলের ভালো মন্দ বোঝেন। বাড়ির জগতে পাক্কা বিজনেসম্যান কিংবা শিল্পপতি হলেও ঘরে তিনি কম যান না। ইসমাতের অফিসিয়াল কাজের ইতি টানতে হলো মেয়েদের ডাকে। শাশুড়ি ডাকছেন যাওয়া বাধ্যতামূলক। ইসমাত লাগেজ ফেলে মেয়েদের পিছু নিল। নিচে গিয়ে দেখলো বিরাট আয়োজন। একজন সেলার এসেছে, তার সামনে বিভিন্ন মেয়েলি পোশাক। সেলারের পাশেই বসা এক প্রফেশনাল ড্রেস ডিজাইনার। শায়লা বৌমাকে দেখে মুচকে হাসলেন। কাছে ডেকে পাশে বসতে ইশারা করলেন। ইসমাত বাধ্য মেয়ের মতো বসতে ডিজাইনার
তার আইপ্যাড এগিয়ে দিল। পার্টির ড্রেস কোড গাউন বা জর্জেট শাড়ি। যেহেতু ইসমাত শাড়িতে অভ্যস্ত না, সেহেতু সে গাউন দেখতে শুরু করলো। অন্য সেলার তখনও তার সামনে সাজানো শাড়ি দেখাচ্ছে। বাকিরা সবাই শাড়ির প্রতি আগ্রহী। সাহেলা নিজের জন্য শাড়ি পাচ্ছেন। তিনি আবার জর্জেট শাড়ি পছন্দ করেন না। তার পরিহিত সাধারণের মধ্যে অসাধারণ শাড়ি সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। ভদ্রমহিলার রুচির প্রশংসা যে কেউ করতে বাধ্য। তষা সবেই মেডিকেল থেকে এসেছে। এসেই দেখল ইলাহি কাণ্ড। সঙ্গে তার চক্ষুশূল ইসমাতকেও দেখল। সে দ্রুত ছুটে আসে। পেছন থেকে দেখতে পায় ইসমাত একটা গাউন পছন্দ করেছে সাদার মধ্যে। কিন্তু তষা হুট করে পেছন থেকে এসে ছো মেরে আইপ্যাডটা কেড়ে নিয়ে ডিজাইনারের হাতে দিয়ে ব্যস্ত গলায় বলল, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নিব। তষার বড় ভাবি তষার এই বেয়াদবি লক্ষ্য করলো। সে মুখ ফসকে বলে বসল, এটা তো ইসমাত পছন্দ করলো দেখলাম। তষা প্রচণ্ড জেদি এবং একরোখা। মায়ের ধমকেও কাজ হলো না। তার এ গাউন চাই মানে চাই। সাহেলা বরাবরের মতোই নীরব রইলেন। বিরক্ত হলেও প্রকাশ করলেন না। ইসমাতও অনুভূতিহীন বলল, থাক, অনেক এটা আমার এমনিতেও পছন্দ হচ্ছে না। তষা আড়ালে পৈশাচিক আনন্দ পেল। জয়ের হাসি হেসে সে উপরে চলে গেল ফ্রেশ হতে। সাহেলার ডাকে তখনই শাহিদ নেমে এলো। তার চোখে মুখে বিরক্তি। গেমের মাঝখানে থেকে উঠে আসতে হয়েছে যে। মায়ের নির্দেশ না আসলে কান ধরে টেনে আনবেন। এমনিতেই জন্মদিন নিয়ে যা তামাশা লাগিয়ে রেখেছে, প্রতি জন্মদিনেই এমন হয়। শুধু শাহিদের মেজাজের কারণে গতবার তাকে কিছু বলার সাহস পায়নি। শাহিদের এখনো মনে আছে তাকে সুন্নাতে খাতনার জন্য বাবা ইলাহি কাণ্ড জুড়ে দিয়েছিলেন। ওসব কি আয়োজন করার মতো? তার বুঝি মান সম্মান নেই? সাহিত্য কত ফন্দি করে এই অবস্থা নিয়েই বিদেশে পালিয়েছিল রমজান সাহেবকে সঙ্গে নিয়ে। রমজান সাহেবকে এত সহজে ভোলানো যায়নি। কত কান্নাকাটি, এটা সেটা বলে নিয়ে যেতে হয়েছে। প্রোগ্রামের দিন দেখা যায় শাহিদই ছিল না। মাহফুজ সাহেব যা বকাবকি করছিলেন, সাহিত্য কলে বলেছিল, এত শখ থাকলে তুমি লুঙ্গি পরে বসে যাও। মাহফুজ সেদিন প্রথমবারের মতো হারামজাদা গালিটা উচ্চারণ করেছিলেন। এরপর থেকে এই গালাগালি আর থামেনি। ছেলে করেই সবসময় গালি খাওয়ার মতো কর্মকাণ্ড। নিচে এসে শাহিদ মেয়েলি পোশাক দেখে আরো বিরক্ত হলো। সে গিয়ে বসলো ইসমাতের পাশে। পায়ের ওপর পা তুলে সে জানে অন্য সোফায় বসলে তার মা ইসমাতকে পাঠাবে তার পাশে বসতে। খুবই বিরক্তকর কাণ্ড কারখানা। এজন্য আজ নিজেই বসেছে। উকি দিয়ে দেখলো ইসমাত আইপ্যাডে ড্রেস দেখছে। সেও কয়েকটা দেখে নিল। দেখতে দেখতে মায়ের উদ্দেশ্যে বলল, আমাকে ডেকেছো কেন? আমার এখানে কাজ কি? ডন্ট টেল মি। আমাকে শাড়ি পরে বার্থডে পার্টিতে যেতে হবে? শায়লা পিঠে চাপড় দিলেন ছেলের। এই ছেলের এত পটর পটর আর সহ্য হয় না। গা জ্বালিয়ে দেয় একদম। তারা কি গরু যে শাহেদকে শাড়ি লেহেঙ্গা পরাবেন? শাহেলা কিরমির করে বললেন, ইসমাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সেলুনের, তুই ওকে দিয়ে আসবি। আর এক দফা বিরক্ত হলো শাহিদ। আবারও ড্রাইভারের কাজ। তাকে কি বিনা বেতনের ড্রাইভার পেয়েছে? ইসমাতের হাত নেই, সে ড্রাইভিং করতে পারে না। বাড়িতে কি গাড়ির অভাব? ইসমাতের তো ড্রাইভিং লাইসেন্সও আছে। শাহিদ বিরক্ত হয়ে কিছু বলতে নিলে ইসমাত তাকে আড়ালে চিমটি কাটল। তাকে থামিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল, ড্রাইভাররা আছে আম্মা, একাই তো যেতে পারি। সাহেলা এত গরম হয়ে গেলেন, ব্যস্ত গলায় বললেন, হাজবেন্ড থাকতে ড্রাইভার লাগবে কেন? লাগলে এই ছেলেকে পিটিয়ে তোমার সাথে পাঠাবো। ওর বাবা বিয়ের পরের 30 বছর নিজে ড্রাইভ করে আমাকে এখানে সেখানে নিয়ে গেছে। ও কোন লাট সাহেব যে বউকে পিক অ্যান্ড ড্রপ করতে পারবে না? নিব ওর বাইকের চাবি। শাহিদ দমে গেল। মুখে আদার নামিয়ে থ মেরে বসে রইল। কপালে রাগের ভাঁজ। ইসমাত ঠোঁট চেপে হাসল। একদম ঠিকঠাক জব্দ হয়েছে।
তবে বলা যায় না রাস্তায় আবার কোন চড়পাট করে। এই ছেলের যা রাগ। শাশুড়ি আসমাকা ইসমাতের চিবুক ছুঁয়ে বলল, আমার ছেলের জন্মদিনে আমার বৌমাকে সবচেয়ে সুন্দর দেখানো চাই। খেটে খেটে নিজের কি হাল করেছে। এই কয়দিন নিজের প্রপার যত্ন নিবে বুঝলে। ইসমাত শুধু জোরপূর্বক হাসল। শাহিদ ইসমাতের কোলে থাকা আইপ্যাড দেখল। একটা গাউন সিলেক্ট করা। শাহিদের ঠোঁটে আচমকায় হাসি খেলে গেল। ইসমাত ডিজাইনটাকে ড্রেস দেখিয়ে দিয়ে চলে গেল বাইরে। শাহিদ থেকে গেল মায়ের থেকে আরো কিছুটা। বকুনি খেয়ে ইসমাতের পছন্দ করা ড্রেসটা আইপ্যাডে আবারও দেখে নিল। এরপর চলে যেতে নিতেই তষা দ্রুত ছুটে এসে দাঁড়ালো শাহিদের মুখোমুখি। বেশ খুশি হয়ে বলল, কোথায় যাচ্ছ? আমিও যাব। সাহেলা বললেন, বৌমার সেলুনে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানেই যাচ্ছি। তষার মুখটা এবার দেখার মতো হলো। শাহিদ তখনও দুই হাত পকেটে গুজে অন্যদিকে ফিরে আছে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর আবার তষার আবলামো। আবার সে কিছু বললেই খারাপ হয়ে যায়। শাহেদের কথাবার্তায় এমন, মানুষ নিতে না পারলে তার কি দোষ। তষা ফ্যাকাশে মুখ নিয়ে বলল, আমিও যাব। তষার মা ঝর্ণা বললেন, তোরটা আগামীকাল, আজ বৌমা যাক। তষা আবার চেঁচামেচি লাগিয়ে দিল, সে তাও যাবেই যাবে, আজই যাবে। কিন্তু কে শোনে কার কথা। কেউই তাকে বিশেষ গুরুত্ব দিল না, শুধু মা তাকে ধমকালেন। শাহিদ বিরক্ত হয়ে তরসার হয়ে বলল, গেলে যা, হাত পা নেই, তোমার সাথে যাব, আমি কারো ড্রাইভার না। বলে শাহিদ পাশ কাটিয়ে বেরিয়ে গেল। সে ইসমাতকে পৌঁছে দিয়ে আবারও বাসায় ফিরে এলো। পথে তার এক অনলাইনের বন্ধু মেসেজ এসেছে, তার সাথে পার্টনারশিপে খেলতে শাহিদ খুবই উপভোগ করে। তাই ফেরার পথে ইসমাতকে টেক্সট দিয়ে দিয়েছে, নিজের পা চালিয়ে বাড়ি চলে আসবেন, আই অ্যাম বিজি। ইসমাত অনেকদিন পর সেলফ কেয়ারের সুযোগ পেয়েছে। সে প্রতি মাসেই একবার করে আসে। আজ এই প্রথম, মাসের প্রথম। এই সময়টায় সে খুব শান্তি অনুভব করে। তার কাজের চাপ থাকে না, বাড়ি ফেরার তাড়া থাকে না, কাউকে নিয়ে ভাবতে হয় না। খুবই মধুময় সময়। সে একে একে স্পা, ফেসিয়াল, হেয়ার স্পা, পেডিকিওর, ম্যানিকিওর সবই নিল। এই করতে করতে তার রাত প্রায় 10টা বেজে গেল। তবু ইসমাতের রিফ্রেশমেন্টের কমতি নেই। পুরোপুরি তার যেন 1 মাসের ক্লান্তি, চাপ নেমে গেছে। আজ সে চুলে একটু কালার করেছে, খুব একটা বোঝা যায় না। তবে সে আয়নায় নিজেকে দেখে উপলব্ধি করলো, রংটা একদম তার চেহারার নকশার সাথে খাপ খাইয়ে গেছে। সেলুনের দুজন মেয়ে তো প্রশংসাও করলো। ইসমাত জবাবে শুধু মুচকি হাসি উপহার দিয়েছে। কি ভেবে সে নিজের একটা মিরর ছবি তুলল, পরপর সেটা ইনস্টায় দিতেও ভুলল না। সে মাঝে মধ্যে ছবি তুলতে ভালোবাসে, তবে ইফরার তুলনায় পছন্দটা একটু কম। ইফরা তো সামান্য ঝাপসা ছবি আপলোড করতে পছন্দ করে। তার ভাষ্য মতে তার ভক্তরা নাকি ইফরার অ্যাক্টিভিটি পছন্দ করে। কিন্তু ইসমাতের আইডিতে পরিচিত বাদে তেমন কোনো মানুষ নেই। সে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে আনিয়েছে। ফিরতে ফিরতে তার রাত 11:30 বেজে গেল। আজ যা জ্যামের কবলে পড়েছে সে। ফিরে এসে দেখলো মেইড অপেক্ষা করছে তার জন্য, খাবার বেড়ে দিতে হবে। ইসমাত সেই মেইডটাকে ছুটি দিয়ে দিল, বলল সে নিজেই পারবে। উপরে গিয়ে সে চমকে গেল, উটকো এক গন্ধ রুম জুড়ে। সে জানে এই দুর্গন্ধটা কিসের। একপাশে দেখলো শাহিদ হুইস্কির বোতল নিয়ে বসা। ইসমাত রুম স্প্রে মেরে শাহিদকে ধমকালো, আর ইউ ইনসেন, ঘরে কেন বসেছো? শাহিদের কোনো জবাব নেই। ইসমাত বুঝলো শাহিদ 2 বোতল গিলেছে, এখন আরেক বোতলের সাথে একটা গ্লাস নিয়ে বসা। গ্লাসে লম্বা লম্বা আঙ্গুলের বিচরণ, তার অর্ধেক অর্ধেক সেই হুইস্কির দিকে খুবই মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। শাহিদের এই সাইফাস গিলার নির্দিষ্ট কারণের দরকার হয় না। সে বরাবরই নিজ ইচ্ছেতে স্বাধীন। তবে ইসমাতের সামনেই প্রথম
ইসমাত দেখলেই বা কি, শাহিদের কি আসে যায়, কিন্তু ইসমাতের সেটা সহ্য হলো না। সে এগিয়ে গেল, গলায় আরো কাঠিন্য ঢেলে বলল, তোমার সাহস তো কম না আমার সামনে বসে মদ গিলছো? লজ্জা শরম নেই? লজ্জা? হুইস্কির সাথে লজ্জার সম্পর্ক কি? আবার তর্ক করছো? শাহিদ কিছুটা ভাবনায় পড়ার ভঙ্গি করলো। পরপর আবারও কিছুটা মাতাল সুরে বলল, তাই তো আসেন, তর্ক না করে আপনিও 2 গ্লাস গিলেন। এটা একদম ফ্রেশ, ইম্পোর্টেড দেশি মাল। খাই না। ছি, আমি এখনই বাবাকে ডাকছি। ডাকেন। একা খেতে ভালো লাগছে না, পার্টনার দরকার। ইসমাত কপালে আঙ্গুলের বিচরণ চালান। রাগ নিয়ন্ত্রণ করলেও দাঁতে দাঁত পিষে। নিজের জন্য প্রায়ই তার করুণা হয়। এবারও হলো। আল্লাহ কোন পাপের জন্য এমন এক নমুনা তার ঘাড়ে ঝুলিয়েছে কে জানে। তার মনে পড়ে গেল একটা গান, মুন্নি বদনামের একটা লাইন, ক্যাসা আনারে সে পালাপাড়া। জি, পালাপাড়া। ইসমাত শাহিদের মুখের থেকে গ্লাসটা কেড়ে নিল। শাহিদ প্রচন্ড বিরক্ত হয়ে চেঁচালো, ভা, গিভ মি ব্যাক, আই হেট বেইং ইন্টারাপ্টেড। ইসমাত ইসমাতের ইচ্ছে করলো কষে এক চড় বসিয়ে দিতে। কত বড় সাহস তার সামনে খারাপ ব্যবহার করে! কিন্তু সে দিল না, উল্টো মা তালটার মুখে সে কাপড় বেঁধে দিয়ে হুইস্কির বোতল দিয়ে বাথরুমে চলে গেল। বেসিনে দাঁড়িয়ে সে সবগুলো ফেলে দিল। শাহিদের সহজে নেশা চড়ে না, যদি না সে অতিরিক্ত খায়। আজকে যা হাল বোঝাই যাচ্ছে, এটা 2 বোতলের নেশা ধরিয়ে দিয়েছে। কোন ব্র্যান্ডের কে জানে। ইসমাত বিড়বিড় করে শাহিদকে বকতে বকতে সব ফেলে দিল। মা তালটার মাথাটা ফাটিয়ে দেওয়া যেত, জীবনটা সহজ হয়ে যেত। এসে দেখলো শাহিদ টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। শাহিদের মুখের স্কার্ফটা তখন তার গলাতে ঝুলছে। বেচারা পুরোপুরি খুলে সরানোর আগেই বোধহয় মাথায় এলিয়ে দিয়েছে। ইসমাত তাকে ডেকে তোলার প্রয়োজন বোধ করলো না। সে ফ্রেশ হয়ে ফ্রিজে সেট পরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ খেতেও ইচ্ছে করছে না তার। সেলুনে টুকটাক খেয়েছিল এই যা। যাক, আজ আর তাকে বিছানা করতে হয়নি। শাহিদ টেবিলেই পড়ে থাকুক, সে আরাম করে ঘুমিয়ে নিক। যার যা ভালো সেই বুঝুক। পরের দিন শাহিদ চোখ লাল করে তার ক্লোজেট রুমে দাঁড়ানো। তাকে সকাল সকাল ঘুম থেকে তুলছে ইসমাত, একদম মুখে পানি মেরে। পরপর আবার তাকে কতগুলো লেবুর রসও খাইয়ে দিয়েছে। সেগুলো খেয়ে তার চরম বদহজম হয়। গতকাল রাতে যা গিলেছিল সব বেরিয়ে গিয়েছে তার। সারা রাত এভাবে ঘুমানোর জন্য গাঢ় মৃদু ব্যথা। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এত কিছু হয়েছে যে মস্তিষ্ক সচল করতে সময় লেগেছিল। যখন ঘোর কাটে তখন দেখে বাবা স্যুট ট্রায়ালের জন্য লোক পাঠিয়েছে। এখন একে একে তাই করছে সে। আর ইসমাত গিয়েছে আরামের সাথে ইয়োগা করতে। গা কেমন জ্বলে উঠছে তার, এর শোধ সে নিবেই। ইসমাত ইয়োগা সেরে কাপড় বদলে নেয়। এখানে তার সালোয়ার কামিজের উপরেই চলতে হয়। তার উপর আবার কি সব নাকের নথ, চুড়ি, গলার চিকন স্বর্ণের চেন তো আছেই। ইসমাত যখন বাথরুম থেকে বের হলো তখন দেখলো তর্ষা চোরের মতো তাদের ঘরে ঢুকছে। এ দেখে ইসমাত ডান ভ্রু নাচালো। তর্ষাকে ক্লোজেট রুমের দিকে এগোতে দেখে ইসমাত পিছু ডাকলো। চোর ধরার পড়ার মতো পিছে তাকালো তর্ষা। কিছুটা অপ্রস্তুত হলো ইসমাত। কিছু একটা আঁচ করতে পেরে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? তর্ষা আমতা আমতা করে বলল, চাচি ব্রেকফাস্টের জন্য ডেকেছে শাহিদ ভাইয়াকে। কিন্তু শাহিদ তো আগেই ব্রেকফাস্ট সেরে নিয়েছে। তরজার মুখ কালো হয়ে গেল, তবু আমতা আমতা করে ক্লোজেট রুমের দরজা অব্দি যাওয়ার বাহানা খুঁজতে লাগলো সে। ইসমাত তাকে সেই সুযোগ না দিয়ে বলল, ঘরে যাও, শাহিদ বিজি, ট্রায়াল শেষ হয়নি। তর্ষা মুখের উপর জবাব দিতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বেরিয়ে গেল। তর্ষা যেতে ইসমাত গেল ক্লোজেট রুমে, দাঁড়ালো দরজায়। পরপর চোখে পড়ল শাহিদের শক্ত পেটানো বড় পিঠটায়।
মুহূর্তেই সে পিঠ শার্টে আবৃত হয়ে গেল। শাহিদ চোখ মুখ লাল করে বোতাম লাগাচ্ছে। বাকিদের একজন জুতো আর একজন তার নির্ধারিত ব্লেজার নিয়ে দাঁড়ানো। গতকাল রাতের জন্য এখনো তার চোখ খোলা। চোখে এখনো নেশা বোঝা গেলেও সে ভালো করেই জানে বমির সাথে সাথে তার নেশা উড়ে গেছে। মুখের জলটা বরাবরের মতো ধারালো, তেজি। ইসমাতের বুকের উপর আড়াআড়ি হাত জোড়া বেঁধে শাহিদকে দেখল। ছেলেটা আসলে সুদর্শন, শুধু আচরণ করলার চেয়েও নিকৃষ্ট। ছেলেটা যে সুদর্শন সেটা থোড়াই স্বীকার করবে সে, প্রশ্নই ওঠে না। একজন যখন শাহিদকে ব্লেজার পরিয়ে দিল তখনই শাহিদ ইসমাতকে লক্ষ্য করলো। তার মাথায় আবারও সুদের কথা নড়াচড়া দিল। চোখ জোড়ায় রাগ ফুটিয়ে বলল, স্টেয়ারিং এট মি। রূপ বেয়ে পড়ছে আমার। আবারও দিল ইসমাতের গা জ্বালিয়ে। তবে ইসমাতও কি কম যায়। সে দায় সারা গলায় বলল, মেয়েদের রূপ বেয়ে পড়ে, তুমি কি মেয়ে নাকি? এই সূক্ষ্ম অপমানে শাহিদও হাল ছাড়ল না। ব্রাম ব্রু নাচিয়ে অন্য ইঙ্গিতে বলল, আপনার বুঝি মেয়ে পছন্দ? ইসমাত অনেক বড় ধাক্কা খেলো যখন দেখলো তার গাউন বদলে গেছে। সে ঠিক করেছিল বেগুনি রঙের একটা গাউন, কিন্তু এটা দেখছে আকাশি রঙের। সম্পূর্ণ ভিন্ন ধরনের এক গাউন হ্যাঙ্গারে ঝুলছে। ইসমাতের থেকে কিছুটা দূরে দাঁড়ানো দুজন মেয়েট বকরে আছে, ভয়ে কেমন জুবুথুবু। বিশ্বাস করুন ম্যাম, এটা আপনার নামে এসেছে। এটার সাথে ম্যাচিং জুয়েলারি, শুজ আর ব্যাগ। ইসমাতের কপালে তখনও ভাঁজ। মেয়েড ইতিমধ্যে কয়েকবার তাকে এই কৈফিয়ত দিয়েছে। তারা বারবার জপছে যে ইসমাতের নামে এটাই ডেলিভারি এসেছে। শাহিদ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে এলো ক্লোজেট রুমের সামনে। মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশ আমেজে আছে। ইসমাত তাকে সম্পূর্ণ এড়িয়ে গেল। শাহিদ ধোঁয়া উড়িয়ে বলল, পছন্দ হয়নি। একজন মেয়েড মাথা নুয়ে করুণ গলায় বলল, ম্যাম বলেছেন গাউন চেঞ্জ হয়েছে স্যার। শাহিদের ঠোঁটে বাঁকা হাসি ফুটল পরপর আবারও। সিগারেট টেনে বলল, ইউ মেগো। মেয়েটা তাই মেনে নিল, দ্রুত পালাতে পালাতে যেন বেঁচে যায়। তাদের মধ্যে একজন ভুলবশত ইসমাতের লুকানো তোশকও দেখে ফেলল। ওরা যেতে শাহিদ বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে গেল ইসমাতের দিকে। তার তখনও কোনো প্রকার নড়চড় নেই। শাহিদ গাউন দেখার ভান ধরে বলল, ও এলিগেন্ট রাইট। থেমে আবারও বলল, ওপস, ডিজাইনের তো আবার ভুল গাউন সেন্ড করেছে। সো স্যাড। ইসমাত গরম চোখে শাহিদের দিকে তাকালো। সে হ্যাঙ্গারে হাত দিতে নিবে অমনি তার হাত ধরে ফেলল। কি করছেন? চেঞ্জ করব? সেটা তো হচ্ছে না। কেন? ইটস মাই চয়েস। আপনি আগামীকাল এটাই পরবেন। ইসমাতের চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শাহিদ সেই দৃশ্য দেখে সুখের হাসি দিল। সিগারেটটা ফালায় সে এস্ট্রেতে। মানে? মানে আপনি আমার পছন্দের সাজবেন? চ্যালেঞ্জ দিয়েছিলেন মনে আছে? ইসমাতের আচমকা মনে পড়ে গেল সেদিন ইনভেস্টদের পার্টির আগের সময়টা। সে শাহিদকে চ্যালেঞ্জ দিয়েছিল যে শাহিদ কখনোই তার উপর জোর খাটাতে পারবে না। ইসমাতের কপালে ভাঁজ পড়ল। মজা নিচ্ছ? একদমই না। আপনি এটা পরবেন, এটাই ফাইনাল। কখনোই না। তোমার পছন্দের জিনিস আমি কখনোই স্পর্শ করব না। লেটস সি। বলেই হ্যাঙ্গারটা নিয়ে ইসমাতকে জোরপূর্বক আয়নার সামনে দাঁড় করালো। পরপর গাউনটা তার সামনে ধরলো। শাহিদ ইসমাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সি ইসমাত, আমার চয়েসে আপনাকে কেমন লাগছে দেখে নিন। এটা আপনার ফিউচার। ইউ উইল ডু হোয়াট এভার আই সে ইন ইউর ড্রিম। বলেই ড্রেসটা সরিয়ে দিতে গেলে শাহিদ হো হো করে হাসতে হাসতে সরিয়ে দিল। ও নো, এটা নষ্ট করে আপনি আর ড্রেস পাবেন না। ডিজাইনার খুবই রেয়ার। রাতারাতি এক রাতে কখনোই অন্য ড্রেস অর্ডার করতে পারবেন না। ইসমাত ফোঁস করতে করতে বলল, এজন্যই তো বলি আমার গাউন কেন রাতে ডেলিভারি হলো। শাহিদ কুটিল হেসে বলল, ইন্টেলিজেন্ট। আমি তাও এই ড্রেস পরবো না। শাহিদ চুকচুক শব্দ করলো, আমার ড্যাডির এত বড় ইনভেস্টমেন্ট এই পার্টি, আপনি তার বৌমা হয়ে হযবরল কিছু করবেন? বিশ্বাস হচ্ছে না। ইসমাতের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করে বসল শাহিদ, যার ফলস্বরূপ এই পর্যায়ে এসে সে মিয়ে গেল। তার বিশ্বাস হচ্ছে না সে শাহিদের মতো ছেলের জোর জবরদস্তি সয়ে যাবে। এটা আদৌ হওয়ার ছিল? শাহিদ সামান্য ড্রেস নিয়ে জব্দ করবে কে জানতো। রাগে দুঃখে ইসমাত ক্লোজেট রুম থেকে বেরিয়ে গেল।
শাহিদও তার পিছু পিছু ফিরল। কিন্তু আজ বুঝি ইসমাতের দিন খারাপ। কোত্থেকে শাশু এসে হাজির হলেন। তিনি সহজে উপরতলা আসেন না, কিন্তু এবার ঠিকই হুইল চেয়ার নিয়ে এলেন। মেয়েটকে দিয়ে বের করালেন ইসমাতের গুপ্তধন, সব তোশক বালিশ, কম্বল নিয়ে অসন্তুষ্ট নজরে তাকালেন ইসমাতের দিকে। ইসমাত চোর ধরা পড়ার মতো মুখ করে দাঁড়ানো। শাহিদ ঠোঁটে ঠোঁট চেপে তামাশা দেখছে। সাহেলা বৌমার দিকে তাকিয়ে খুবই গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ে কোনো ছেলে খেলা নয়, সেটা নিশ্চয় জানো। তুমি বয়সে বড়, তোমাকে আমি ম্যাচুর ভাবতাম, কিন্তু আজ তুমি আমাকে হতাশ করলে। বলেই তিনি মেয়েদের নিয়ে চলে গেলেন। এসব কথার ভাঁজে যে কোন অর্থ লুকানো ছিল তা ইসমাতের অজানা নয়। তার শাশুড়িও তাকে এটা বুঝদিয়ে গেল। বিয়ে ধরে রাখা সম্পূর্ণ ভার তার। সে চুপ করে গিয়ে সোফায় বসে রইল। বিয়েটা সুস্থ সবল হোক, একটা সংসার হোক, এটা সব মেয়েরই চাওয়া। কোনো মেয়েরই আগ বাড়িয়ে সেপারেশন নেয় না, যদি না তার পার্টনার তাকে বাধ্য করে। তাদের মতের মিল, মনের মিল কিছুই হয়নি এখনো। ইসমাত কখনো চেষ্টাও করেনি এমন না। তার চেষ্টা না থাকলে এখন অবধি এই বিয়েটা টেকানো যেত না। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বিয়ের কয়েক মাসেই সব ছেড়ে ছুড়ে চলে যেত, কিন্তু ইসমাত একা সব ধরনের যুদ্ধ করে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেলেও নিজের দায়িত্ব কর্তব্য কোনো কমতি রাখেনি। সে একই হাতে ঘর আর অফিস দুটোই সামলায়। এখানে বিন্দুমাত্র দায়িত্ব শাহিদের হাতে নেই। সে যা খুশি করে যাচ্ছে, তাকে বকার মতো, কথা শোনানোর মতো কেউই নেই। এই সমাজ এখনো সবার আগে মেয়েদেরই দোষ দিবে, মেয়েরাই অপরাধী করবে। শাহিদ ইসমাতের হঠাৎ চুপসে যাওয়া লক্ষ্য করলো। পরপর সে শীষ বাজাতে বাজাতে চলে গেল বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখলো ইসমাত একই জায়গায় বসা, চোখে মুখে একদম নির্জীব। শাহিদের কেন যেন ভালো লাগলো না। তার তো ঝগড়াঝাটিই পছন্দ, একে অপরকে চ্যালেঞ্জ করা, কে কত বেশি ঝগড়া করতে পারে সেসব। অথবা বলা যায় সে ঝগড়াঝাটিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আবার ইসমাতের এই মা টাইপ শাসন তার পরম অপছন্দ। সে স্বামী স্ত্রীর সম্পর্কের ধরন জানে না, তবে তাকে বকাবকি, কথা শোনানো এসব তার পছন্দ না। তাই এবারও ইসমাতের মন খারাপকে গুরুত্ব না দিয়ে নিজের ইগো আর স্বার্থকেই গুরুত্ব দিল। যতই হোক ইসমাতের থেকে প্রতিশোধ তো তার নিতেই হবে। ইসমাতের সামনে দাঁড়িয়ে বলল, বেডে আসেন। ইসমাত এতক্ষণে মাথা তুলে তাকালো, ভূত দেখার মতো করে বলল, কি? আই সেইড ইউ উইল স্লিপ উইথ মি। আপনি আমার সাথে বিছানা শেয়ার করা অপছন্দ করেন তো? আপনার অপছন্দের কাজটাই করব। ইসমাত কিছুটা অপ্রস্তুত হলো। আজ অব্দি এমন দিন আসেনি যেদিন শাহিদ নিজে থেকে এরকম কিছু অফার করেছে। অবশ্যই এভাবে তাদের একসাথে থাকাই হয়েছে কয়েকবার। সারাক্ষণ তো দুজন দুজনের নিজস্ব কাজেই ব্যস্ত ছিল। তবু এটা খুবই অনাকাঙ্ক্ষিত প্রস্তাব। ইসমাত বারণ করলো। শাহিদ এতে হাল ছেড়ে না দিয়ে বলল, বি অবিডিয়েন্ট। আমি ফোর্স করতে চাই না। তোমার ফোর্স করতে হবে কেন? বললাম না আমি এই সিঙ্গেল সোফাতেই ঠিক আছি। মম এসে বকে গেল তাও আপনার অ্যাটিটিউড কমছে না। ইসমাত নিরিবিলি চোখে তাকালো শাহিদের দিকে। সে যেন ক্লান্ত। ঝগড়া করতে করতে ইসমাত গলা অস্বাভাবিক ঠান্ডা করে বলল, তোমার কমেছে। শাহিদ বাঁকা হাসি দিয়ে বলল, ওটা আমার পার্সোনালিটি। কামর আই উইল ফোর্স। ফোর্স ছাড়া আর কি করতে পারো? ক্যারি করতে পারি। ওয়ানা ট্রাই। ইসমাতের নিরিবিলি ভাবটা উড়ে গেল শাহিদের এমন কথায়। ছেলেটার কণ্ঠস্বরে গাম্ভীর্য না কি গো, খুব টের পাওয়া যাচ্ছে। যেন সে তার কথার নড়চড় হবে না। ইসমাত এটাও টের পেল, তাকে নাকে মুখে জব্দ করতে ছেলেটা কত উদগ্রীব। অপছন্দ সত্ত্বেও ইসমাতের বিছানার একপাশে শুতে হলো। শাহিদ গুনগুন করতে করতে আর এক পাশে গিয়ে শুয়ে পড়ল। তখনও বুঝি 12টা বাজলো। ফোনে তখন জন্মদিনের উইশের নোটিফিকেশনে ভর্তি। শাহিদ ইসমাতের মুখোমুখি ফিরে কুটিল হেসে বলল, উইশ মি লাক। ইসমাত তাকে বার্থডে উইশ না করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহিদ ততক্ষণে ব্যস্ত হয়ে পড়ল বন্ধুদের উইশের বদলে গালি ছুড়তে। তাকে কেউ জন্মদিনের উইশ করবে ব্যাপারটা ব্যক্তিগতভাবে বেশ অপছন্দ করে সে। সে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলো, তাকে উইশ করতে। তাদের খুবই কৌশলে এড়িয়ে গেল সে।
পার্টিতে খুবই রমরমা পরিবেশ। শাহ মঞ্জিলের পাশাপাশি আশপাশ বিভিন্ন আলোয় সজ্জিত। অতিথিরা একে একে তখন কড়া সিকিউরিটি পার করে ভিতরে প্রবেশ করছে। বাইরে আলাদা করে জায়গা রাখা হয়েছে গাড়ি পার্কিং এর জন্য। ভিতরে বাগানের বিশাল এরিয়া জুড়ে এই আয়োজন। মানুষে ভর্তি চারপাশ, সবাই বেশ ভালো স্যুট ড্রেসে আবৃত। বাগানের দিকটায় আয়োজন হলেও বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই। এই অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র কাছের আত্মীয়দের। বাড়ির ভিতরটাও বেশ আহামরি করেই সাজানো। হুইল চেয়ারে করে সাহেলা ঘুরছেন, তার সাথে দুইজন মেয়ে। তিনি জনে জনে গিয়ে কুশল বিনিময় করছেন। মাহফুজ সাহেব বাইরের দিকটাতে তার বিভিন্ন নামি দামি মানুষদের সাথে সাক্ষাতে, কুশল বিনিময়ে ব্যস্ত। তর্ষা তো তার পছন্দের গাউন পরে চারপাশ ঘুরে বেড়াতে ব্যস্ত। সবার মতো তার তৃষ্ণার্ত চোখও খুঁজছে শাহিদকে, যাকে নিয়ে এত আয়োজন। তার খবর নেই ২ ঘন্টা যাবৎ। ইফরা এল দাদিকে নিয়ে। দাদি তো এসেই ভিতরে চলে গেলেন, কিন্তু ইফরা থেকে গেল পাবলিক ফিগারদের ভিতর। চারিপাশে নানান মানুষের ভিড়, পরিচিত অপরিচিত সবার সাথেই ইফরা মুচকি হেসে ভাব বিনিময় করছে। দুজন বিজনেসম্যানের সাথেও তার আলাপ হলো, কিন্তু দুঃখের বিষয় এরাও একজন তাকে কুপ্রস্তাব দিয়ে বসলো। ইফরা হাসির মাধ্যমে দ্রুত এড়িয়ে গেল লোকটাকে। যতই হোক, এটা তার দুলাভাইয়ের জন্মদিন, সে চাইলেও সিনক্রেট করতে পারবে না। এতে সে উল্টো নিজেই ফাঁসবে। তাই বলে সে কিছু করেনি এমনও না। সে ঠিকই খুঁজে খুঁজে মাহফুজ সাহেবের কাছে চলে গেল। মাহফুজ সাহেব তো বৌমার ছোট বোনকে দেখে বেশ খুশি হলো। আরে, ছোট মাঝে আসতে সমস্যা হয়নি তো? তোমার দাদি কোথায়? ভিতরে আন্টির কাছে গিয়েছে। আপু কোথায় আঙ্কেল? ও এখনো নামেনি হয়তো। তুমি আসো, বসো কোথাও। এই ওয়েটার, ম্যাডামকে কোল্ড ড্রিঙ্কস দাও। আপুকে একটু ডেকে দিতে পারবেন আঙ্কেল? একটু দরকার ছিল। দরকারের কথা শুনে মাহফুজ সাহেব নড়ে চড়ে দাঁড়ালেন। ইপরা খুব টের পেল তার টোপ আঙ্কেল গিলেছে। দরকার? এনি প্রবলেম, আমাকে বলতে পারো মা। আমি তো তোমার বাবারই মতো স্মার্ট, আর তুমি তো একই আমার জন্য। ভদ্রলোকের মুখে সৌজন্যতার হাসি। এই হাসিতে মোটেও খাদ নেই, এটা ইপরা জানে। তার কখনোই ইসমাতের শ্বশুর-শাশুড়িকে নিয়ে সমস্যা ছিল না। তার যত সমস্যা শাহিদকে নিয়েই। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যায় মাহফুজ সাহেবই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনিই বিভিন্ন কুটচাল থেকে ইপরাকে সরিয়ে রেখেছেন, নয়তো সে কতদিন এসব লোভী মানুষদের থেকে বাঁচত কে জানে। কিন্তু এই যে সবসময় সরাসরি কিছু বললে কেমন দেখায়, এজন্যই তো ভাবসাব নিল সে। নির্দিষ্ট ব্যবসায়ীর দিকে লক্ষ্য করে বলল, আমাকে কুপ্রস্তাব দিচ্ছে আঙ্কেল। এটা খুবই অসম্মানজনক। ইফরাত দেখল কিভাবে মাহফুজ সাহেবের মুখের পরিবর্তন হচ্ছে। হাসি খুশি লোকটা মুখ মুহূর্তেই গাম্ভীর্যের রূপ নিল। কিছুটা সময় নিয়ে তিনি আবার হেসে বললেন, ভিতরে যেতে চাইলে যেতে পারো, আমি দেখছি বিষয়টা। বলেই তিনি অন্যদিকে চলে গেলেন। ইফরা আবারও ফিরে গেল। এবার সেলিম ডাকলো তাকে। সেলিম তাকে দেখে সৌজন্য হাসি দিয়ে বলল, দেখলাম মিস্টার শাহের সাথে কথা বলছো, ব্যাপার কি? কিছু না ভাইয়া। সেলিম কিছুটা থেমে বলল, তোমার আপু না ওনাদের অফিসে জব করছে? ইফরা কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে উদাসীন গলায় বলল, হুম। আসেনি আপু? না, রেডি হচ্ছে শুনলাম। সেলিম কিছুটা অবাক হলো, সাথে দোটানায় পড়ে গেল। ইসমাত এখনো তৈরি হচ্ছে, এই কথাটা হজম হলো না তার। তোমার পেঁচানো কথা বুঝছি, পারছি না। ইফরা সোজা সাপটা বলো, আজকে আমার দুলাভাইয়ের জন্মদিন। আপুর হাজবেন্ড। ইফরা অনাগ্রহী গলাতেই ফাঁস করে দিল, যেন সেলিম জানলে তার কোনো মাথা ব্যথা নেই। সেলিম বোধহয় বড় সড় শক খেল। চোখ তার কপালে, সে বুঝি কানে ভুল শুনল। একসময় শাহিদের বন্ধুরা এলো, বন্ধুরা আসতেই ভিতরে শাহিদও বেরিয়ে এলো। সে আজ নেভি ব্লু স্যুট পরেছে, ভিতরে সাদা শার্ট, তবে গলার দিকের দুটো বোতাম খোলা। শাহিদের উপর একটা সাদা লাইট পড়লো। সবার চোখ পড়লো তার উপরেই। ব্লগার কন্টেন্ট ক্রিয়েটররা দ্রুত ক্যামেরা চালু করলো। কিছু সাংবাদিকরাও চুপি চুপি ভিডিও করতে ব্যস্ত। মাহফুজ সাহেব সবার আগেই ছেলেকে গিয়ে জড়িয়ে ধরলো।
শাহেদের হাসি আসছে না, তবুও হালকা ঠোঁট নাড়ালো। এটা দেখে সাব্বির তার পিঠে চাপড় মেরে বলল, হাস বেটা, হাসলে কেউ বোমা মারবে না। আকিব বলল, এটায় হাসতে জানে নাকি? রোশান বলল, হাসলে আবার কত মেয়েরা কাত হয়ে পড়বে। আমার উপরেই পড়ে না, সব অ্যাটেনশন এই শালাই পায়। এটা শুনে সাব্বির তীব্র প্রতিবাদ করে বলল, সবাইকে দেখার নাকি প্রজেক্টরে? তোর ইনবক্স মেয়ের বাজার বসিয়েছিস পুরো। মাহফুজ সাহেব ছেলেকে নিয়ে ততক্ষণে চলে যায় বড় শ্রেণীর মানুষদের সাথে পরিচয় করাতে। সেখানে শাহিদ সর্বোচ্চ হ্যান্ডশেক ছাড়া কিছুই করেনি। এরপর তাকে ধরল ব্লগার শ্রেণী, বন্ধুরা টেনে ওকে ওদের হাত থেকে বাঁচালো। এসব ইফরার সেলিম দূর থেকে দেখলো সেলিম এখনো বোকা বনে আছে। ইফরা, তুমি আমার সাথে মজা নিচ্ছ না তো? আপনার সাথে আমার মশকরা করার সম্পর্ক হতে পারে ভাইয়া, কিন্তু আপনি ভাবেন আমি আপুকে নিয়ে আপনাকে মিথ্যে বলবো? সেলিম এখনো তার অঙ্ক মিলাতে পারছে না। যতদূর শুনেছি ইসমাত তার থেকেও বড়। তার চাইতেও বড় কথা, শাহেদের বয়সটা বড় বড় করে ব্যানারে লেখা, 25তম বার্থডে। সে কি বলবে বুঝতে পারছে না। ইফরা সেটা লক্ষ্য করে বলল, ওদের দুজনের এইজ গ্যাপ বিয়ে ভাইয়া, কমপ্লিকেটেড তবে সত্যি। এখনো খবরটা পাঁচকান হয়নি। আশা করছি আপনিও ভরসা বজায় রাখবেন। এক্সকিউজ মি, যাই দুলাভাইয়ের সাথে ফার্স্ট মিট করে আসি। শাহেদ আর তার বন্ধুরা ভিতরে যাচ্ছে। রোশান ভিতরে যেতে যেতে বলল, আজ কড়া মাল আনছি দোস্ত। কেক কাটলেই সব ছুটে দৌড় দিব ছাদে। সাব্বির সব ব্যবস্থা করে রেখেছে। ছাদ খালি পাবো তো? শাহিদ দায়সারা গলায় বলল, হুম। বাড়ির ভিতরের মেহমানের প্রেসার কম। ওরা একপাশে গিয়ে দাঁড়ায়। তখনই ইব্রা ওদের মুখোমুখি দাঁড়ায়। ইব্রা লম্বা এক সালাম দিল শাহিদকে। শাহিদ অপ্রস্তুত হলো। আকিব তাকে চিনতে পেরে বলল, আপনি অভিনেত্রী না ইপ্রি? ইফরা নিজের নাম ঠিক করে বলল, ইফরা তাইবা, দুলাভাইয়ের একমাত্র শালী। শাহিদের থেকেও বেশি হোঁচট খেল বাকিরা। রোশান বলে উঠল, কিরে, তোর এত সুন্দর শালী আছে, আগে বললি না যে? সাব্বিরও অবাক হলো, তাই তো। কিরে শাহিদ? শাহিদ ইফরার দিকে তাকিয়ে বলল, ডোন্ট কল মি দুলাভাই, সো উইয়ার্ড। ইফরা তার হাসি আরো প্রসারিত করে বলল, আপুর ছোট বোন হিসাবে আপনাকে আমি দুলাভাই ডাকবো, দুলাভাই। শাহিদ বিরক্ত হলো, টের পেল এই মেয়ে ইসমাতের থেকেও বড় দূত। এর সাথে কথায় লাগা ঠিক হবে না। রোশান ততক্ষণে ব্যস্ত নিজের চুল ঠিক করতে। তার কতদিনের শখ বন্ধু শালীর সাথে প্রেম করবে। ইফরা তার লক্ষ্য করে বলল, আমি দুলাভাইয়ের শালী হতে পারি, বাট স্টিল আপনাদের থেকে 2 বছরের বড়। রেসপেক্ট মি, ওকে? ইফরার কথা শুনে রোশান চরম হতাশ হলো। ইফরা থেমে আবারও জিজ্ঞেস করলো, দাদি কোন দিকে দুলাভাই? উফ, আবারও দুলাভাই। শাহেদ ভাবেনি ইফরার সাথে তার প্রথম সাক্ষাৎ এতটা বাজে হবে। সে ভেবেছিল ইফরা অন্তত একটু অন্যরকম হবে। সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, মায়ের সাথে। জানি না কোন দিক গেছে। ইফরার জ্বালালো না। বিজয়ের হাসি চেপে দ্রুত কেটে পড়ল। ছেলেটা একটু বিরক্তকর বটে, তবে কিউট আছে। আপা জব্দ করলেও বুঝি এমন মুখ করে থাকে। ইফরা চলে যেতেই সাব্বির তাকে খপ করে ধরল, কিরে, তোর শালিকে তো দেখলাম, এবার বল তোর ঘরওয়ালি কোথায়? আকিব বলল, আমারও একই প্রশ্ন। এতক্ষণ যাবৎ দিলাম, দেখাই পাচ্ছি না। নাকি আমাদের দেখানোর ভয়ে লুকিয়ে রেখেছিস? তষাই এ পর্যায়ে ভারী সাজে শাহিদের মুখোমুখি এলো। তার গায়ে ইসমাতের ছিনিয়ে নেওয়া ডিজাইনের সেই ড্রেসটাই। তষা মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, শাহিদ ভাইয়া, আমাকে কেমন লাগছে? শাহিদের বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল। সে দূরে সরে দাঁড়ালো। কিন্তু এই মেয়ে তার সাথে চিপকে রইল। যেন তার মুখ থেকে কিছুই না শুনে যাবে না। এটা নিরিবিলি বন্ধুরা খেয়াল করলো। এটা নতুন না, বহু আগ থেকেই এই অবস্থা দেখছে। তর্ষা আবারও একই প্রশ্ন করলে শাহিদ মিনমিন করে গা গেলিয়ে বলল, গবর লাগছে, এবার দূর হ। শাহিদের এই উত্তরে তর্ষার মুখে আদার নামলো। সে বেশ হতাশ দেখালো তাকে। শাহিদ তা ভ্রুক্ষেপ করলো না। অপমানের মুখ লাল হয়ে যায় তেষার। আবারও কিছু বলতে যাবে, শাহিদ ইচ্ছাকৃত কোল্ড ড্রিঙ্কস তার ড্রেসে ফেলে দিল। মুহূর্তে তেষার সুন্দর ড্রেস নষ্ট হয়ে গেল। শাহিদ মুখ ফিরিয়ে নিয়ে বলল,
ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তষার আর এখানে দাঁড়ানোর শক্তি হলো না, সে ছুটে উপরে চলে গেল। এটা দেখে ওর বন্ধুরা হো হো করে হেসে উঠল। শাহিদ তা তোয়াক্কা করলো না। ওরা আবারও ব্যস্ত হয়ে পড়ল শাহিদকে পচাতে। ইসমাতকে নিয়ে টিজ করার মুহূর্তে সাব্বিরের হঠাৎ চোখ গেল সিঁড়িতে। অবাক হয়ে বলল, শাহিদ লুক। শাহিদও ঘাড় বাঁকিয়ে তাকালো। মুহূর্তে তার চোখ জোড়া অস্বাভাবিকভাবে কিছুটা বড় হয়ে গেল। কপালে বিরক্তির ভাঁজ মিয়ে গেল। চোখ জোড়ায় বিস্ময় জমেছে। ইসমাত খুব সুন্দর এক গাউন পরে নামছে, স্কাই ব্লু রঙের, যেটা শাহিদেরই দেওয়া। ইসমাতকে খুবই নজরকাড়া লাগছে। তার সাজওয়াজ বেশ পারফেক্ট। চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া, গাউনটার সামনে খুব সুন্দর গলায় ডিজাইন করা, আর হাতা কনুই অবধি তার একের পর এক ধাপ যেন সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। সিঁড়ির মাঝে থেকেই ইসমাত আর শাহিদের চোখাচোখি হলো। শাহিদের চোখজোড়া থমকে গেলেও ইসমাতের থামেনি। সে নিচটা ভালো করে দেখছে কে বা কারা আছে। সৌভাগ্যক্রমে তার দিকে কেউ খেয়াল করেনি। সবাই নিজেদের মতো ব্যস্ত। শাহিদকে এমন থমকে যেতে দেখে রোশান বলল, কিরে ঠিক আছিস? সাব্বির হেসে বলল, ঠিক নেই, হিজ গন। ইসমাত শাহিদের দিকে এগিয়ে আসছে। শাহিদ তার এক হাতে প্যান্টের পকেট ঢোকালো। কিছুটা আনইজি ফিল করছে সে। এরকম হওয়ার কারণ জানে না সে। অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে আবারও তাকালো। হ্যাঁ, ইসমাত সত্যিই তার দিকেই এগিয়ে আসছে। ইসমাতের হিলের ঠক ঠক শব্দ হচ্ছে, মৃদু কোলাহল এবং গানের মাঝেই। ইসমাত তার মুখোমুখি দাঁড়ালো। আবারও হিংসের মতো চোখ জোড়া ইসমাতের চোখে মিলালো সে। সে ভাবতেই পারেনি ইসমাত সত্যি তার পছন্দ করা গাউন পরবে। সে তো ভেবেছিল গাইগুই করতে পারে। ইসমাত খুব উপভোগ করলো শাহিদের এহেন অস্থিরতা, বিস্ময়, নিশ্চুপ। সে তো এটাই চেয়েছিল। সে তার সামনে দাঁড়িয়ে খুবই আত্মবিশ্বাসী গলায় বলল, হ্যাপি 25 বার্থডে মিস্টার শাহিদ মুস্তাহাব। শাহিদ তার চোখে চোখ রেখেই উত্তর দিল, আমি ভেবেছিলাম ইউ উইল ড্যানি মাই ওয়ার্ড। তোমাকে ফিরিয়ে দিলে তোমার এই উজবুক মুখটা দেখা হতো না। লোভ সামলাতে পারিনি। শাহিদ বাঁকা হাসে। বন্ধুরা কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। শাহিদ মিনমিন করে বলল, থ্যাংক ইউ মিসেস ইসমাত শাহনেজ ফর ইউর উইশ। দোয়া করবেন যেন আপনাকে আরো জব্দ করতে পারি। হুম। এর উত্তরে ইসমাত চড়া হাসল। কেমন লাগছে আমায়? শাহিদ বাঁকা হেসেই উত্তর দিল, ফালতু। নাও সি ইউরোয়ে। শাহিদ মুহূর্তেই চোখ লুকিয়ে বন্ধুদের সাথে চলে গেল। এ নিয়ে ইসমাতের কোনো মাথা ব্যথা হলো না। সে সবার সাথে মিশলো, কথা বলল, কিন্তু পরিচয় দিল সে মাহফুজ সাহেবের একজন কর্মচারী। সারাও এসেছে বাইরে। সে সারার সাথে দেখা করলো। তোবাকে কোলে নিয়েও ঘুরলো। ইফরার সাথেও দেখা হয়ে যায়। এরপর দুই বোনকে আর পায় কে? সবটাই দূর থেকে শাহিদ দেখছে। কিছু সে মুখ ফুটে কিছু বলেনি। বলার মতো মানুষও সে না। সে সর্বদা নিজের ইগোকে গুরুত্ব দেওয়া মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর শাহিদ সবার সামনে কেক কাটলো। সাথে আরো বেশ কিছু ঝামেলা কাটিয়ে অবশেষে বন্ধুরা সুযোগ পেয়ে ছাদে ছুটলো। মিনিট দশেকের ভিতরে সবার অনেকখানি খাওয়া শেষ হয়ে গেছে। তারা তাদের মতো করে বার্থডে সেলিব্রেট করলো। সাব্বির খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলল, ভাবির উপর কাশ খেয়েছিস তাই না? শাহিদ অস্বীকার করলো, মোটেই না। রোশান বলল, আমি শিওর ও মিথ্যা বলছে। ভাবি কি সুন্দর রে সাব্বির। তুই ঠিকই বলেছিস। সাব্বির বলল, খবরদার মিথ্যে বলবি না শাহেদ। তোর ভিতরের গল্প চেহারাতেই ফুটে উঠেছে। সে যে ওর ওয়াইফ। স্বীকার করলে ক্ষতি কি? শাহিদ সাব্বিরের বিরক্তিকর জ্ঞান না শোনার ভান ধরে বলল। সাব্বির আবারও বলল, বিলিভ মি শাহিদ, তোর মতো করে যদি রাইসাকে জীবন পেতাম, তবে বউয়ের আসলে নিচে ঘুরতাম। আকিব বলল, এজন্যই রাইসা আপু আসে নাই তোর জীবনে। আঁচল ধরে ঘুরলে কেমন দেখায়? রোশান বলল, তুই চুপ থাক। তুইও ঘুরোস। সাব্বির ঘুরলে ক্ষতি কি? আমি আছি আলাদা ডিপ্রেশনে। ইফরা আমার থেকে বড় ক্যানিয়ার। কিছুক্ষণ পর ইসমাত এলো। তার হাতে কেকের মিনি প্লেট। সে এসেছে ওদের ডাকতে, মাহফুজ সাহেব ডাকছে। কিন্তু কেউ ওকে তোয়াক্কা করলো না। শাহিদ আবারও দেখলো ইসমাতকে। আফসালয় এতক্ষণে ওরা আরো গিলেছে। শাহিদের নেশা ধরেনি, তবে রোশানের ধরেছে। সে টলটলে গা সাব্বিরের উপর ছেড়ে দিয়ে বলল, এই তো আমাদের প্রিন্সেস ভাবি এসেছে। আকিব গান স্যার।
আমরা কাপল ড্যান্স দেখব। সাব্বিরের এই বুদ্ধিটা পছন্দ হলো সে শাহিদকে উস্কাতে লাগলো। শাহিদ নাচ, আমরা গান ছাড়ছি, কাপল ড্যান্স ছাড়া সেলিব্রেশন জমে। যারা আমার সাথে একমত তারা হাত তুলো। ইপ্রাও পেছন পেছন এসেছিল, সেও নিজের অজান্তে হাত তুললো। শাহিদ এসব দেখে হাসলো। আকিবকে কিছু একটা ইশারা করতে আকিব দ্রুত ফোন নিল। তারা গান শোনার জন্য একটা স্পিকার এনেছিল। মুহূর্তেই গান বেজে উঠলো। শাহিদ ইসমাতের দিকে আগাচ্ছে। ইফরা কেকের বাটিটা বোনের থেকে নিয়ে দূরে সরে দাঁড়ালো। মুহূর্তে শাহিদ তার মুখোমুখি দাঁড়ালো। মদের গন্ধ ইসমাতকে দূরে সরিয়ে দিতে চাইলো, কিন্তু শাহিদ তা হতে দিল না। ইসমাতকে শিক্ষা দিতে সে তার কোমর চেপে কাছে টানলো। ইসমাতের চোখ ছানা ভরা। কটর থেকে চোখজোড়া বেরিয়ে আসার উপক্রম অনুভব করলো। তার কোমরে শাহিদের আঙ্গুলগুলো ঘষছে। ইসমাত অস্পষ্ট স্বরে বলল, হচ্ছে কি? শাহিদ মুখ খুলল। হুড়মুড়িয়ে আবারও মদের গন্ধ এলো। ইসমাতের বমি আসার উপক্রম। কাপল ড্যান্স ইসমাত, আপনি না আমার মিসেস হতে চান? ড্যান্সে সমস্যা কোথায়? ইসমাত বাধা দিতে চাইলো, শাহিদ শুনল না। মিসেসরা হাজবেন্ডদের কথা শোনে, আপনিও শুনবেন ইসমাত। মুহূর্তে শাহিদ আর এক হাতে ইসমাতের ডান হাতটা টেনে নিয়ে নাচের অঙ্গি ভঙ্গি করতে শুরু করলো। দুজনেরই শরীর দুলছে একই সাথে একই সুরে। ব্যাকগ্রাউন্ডে ভাসছে, ডার্লিং জাস্ট হোল্ড মাই হ্যান্ড, বি মাই গার্ল, আই উইল বি ইউর ম্যান, আই সি মাই ফিউচার ইন ইউর আই, বেবি আই অ্যাম ড্যান্সিং দ্য ডার্ক উইথ ইউ, বিটুইন মাই আর্ম, বি ফুড অন দ্য গ্রাস, listen to your favorite song when I saw you in that dress looking so beautiful. চলবে। থ্যাংক ইউ ফ্রেন্ড। সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প নির্বিতে বাদী ও প্রিয়, গল্পের তৃতীয় অংশ, লেখা লাবিবা ওয়াহিদ।